আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি শুভ আইস আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি বিইউপি অ্যাডমিশন সাজেশন ক্লাস নিয়ে। আমরা আজকে কথা বলবো এফবিএস ইউনিট নিয়ে। এফবিএস ইউনিটের যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমরা আজকে তাদের ইউনিটে কিভাবে প্রশ্ন আসবে, এবছরের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোশ্চেনে কি কি আসতে পারে, কত মার্কসের কোশ্চেন অ্যালোকেট থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা আজকে অ্যাকাউন্টিং, ফিনান্স এবং মার্কেটিং থেকে ফুল একটা প্রিপারেশন প্যাক আপ করে নিব আজকের ক্লাস থেকে। তো আজকের ক্লাসটা নিশ্চিতভাবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং একটা দিক নির্দেশনামূলক ক্লাস। বিইউপিতে এবার একটা বিশাল পরিবর্তন আসছে ভর্তি পরীক্ষায়, তো সেগুলো নিয়েও কথা হবে। তো মোট কথা যেটা বলতে যাচ্ছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমাদের যারা জুনিয়রও যারা আছে, তাদেরকে সবাইকে এই ক্লাসটা শেয়ার করে সবাইকে এই ক্লাসটা করার সুযোগ করে দাও। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে তাড়াতাড়ি যুক্ত করো ক্লাসে। আমরা দেখি কতজন যুক্ত হয়েছে এবং সবাই কমেন্ট করে আমাকে জানাও যে কে কোথা থেকে প্রিপারেশন নিচ্ছ, কে কোথা থেকে ক্লাসে জয়েন হয়েছো এবং কে কে বিইউপিতে ফর্ম তুলছো। হ্যাঁ, এফবিএস ইউনিটে কে কে পরীক্ষা দিবা এটাও আমাকে জানাও, ঠিক আছে? দ্রুত জানাও যে কে কে বিইউপিতে ফর্ম তুলছো এবং কে কে বিইউপির পরীক্ষায় তোমরা আসলে পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে যাচ্ছ। হ্যাঁ, খুব দ্রুত আমাকে জানাই ফেলো। হ্যাঁ, এবং দ্রুত ক্লাসটা সবাইকে শেয়ার করে দাও, তোমার বন্ধু বান্ধবদেরকে দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, তাদেরকেও সুযোগ করে দাও দেখার। আমরা অনেক বিষয় নিয়ে আজকে কথা বলবো, ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা আজকে অ্যাকাউন্টিং, ফিনান্স এবং মার্কেটিং নিয়ে কথা বলবো, বাট সবার আগে আমরা দেখব প্রিভিয়াস ইয়ারে বিইউপির কোশ্চেনগুলো আসলে কেমন ছিল এবং এই বছরে আসলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে ভর্তি পরীক্ষাতে। হ্যাঁ, তো গত বছরের কোশ্চেন যদি আমরা এখানে দেখি, বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু আলাদা ছিল। আমরা এখানে দেখতেছিলাম ইংলিশে, গত বছর আমরা দেখছি এখানে ইংলিশ থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? ইংলিশ থেকে কোশ্চেন আসছে। তারপরে আমরা এখানে দেখতেছিলাম গত বছর ইংলিশ থেকে কয়টা কোশ্চেন আসছে, এখানে বেশ অনেকগুলো কোশ্চেন কিন্তু আসছে, 25টার মতো। হ্যাঁ, এই যে 25টা কোশ্চেন আসছে। এই 25টা কোশ্চেনের পরে আমরা এখানে দেখতেছিলাম জেনারেল ম্যাথ থেকে গত বছর কোশ্চেন আসছিল, বিগত বছরের কোশ্চেনগুলো আসছিল। তোমাদের কাছে যদি জয়কলির কোশ্চেন ব্যাংকটা থেকে থাকে বিইউপির, তাহলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেকগুলা ম্যাথমেটিক্স থেকে আসলে কোশ্চেন আসছে। তো আমরা এখানে যদি দেখি টোটাল 25টা, টোটাল হলো টোটাল এই যে নিচের দিকে যদি একটু যাই, নিচের দিকে দেখো এই যে কিন্তু এখানে অনেকগুলা কোশ্চেন। হ্যাঁ, ম্যাথ থেকে কিন্তু আমাদের মোটামুটি 40টা কোশ্চেন কিন্তু আমাদের আসছিল। এরপরে কিন্তু জেনারেল নলেজ ছিল, ঠিক আছে? তো এবছর কিন্তু আমাদের এই প্যাটার্নে কোশ্চেনটা হবে না। হ্যাঁ, 10টা হলো সাধারণ জ্ঞানের কোশ্চেন ছিল, এবছর কিন্তু আমাদের এই প্যাটার্নে কোশ্চেনটা হবে না। এবছর যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আসো, যারা এফবিএস এ ফর্ম তুলছো, তাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে আমি যদি তোমাদেরকে একটু বলি। আমাদের 40 মার্কস, হ্যাঁ 40 মার্কস আসবে হলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ঠিক আছে, মার্কেটিং অথবা ফিনান্স যাদের আছে। হ্যাঁ, ফিনান্স থেকে আসবে। তো 40 মার্কস কিন্তু আমাদের শুধুমাত্র অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং কিংবা ফিনান্স যাদের আছে, এইখান থেকে কিন্তু আমাদের এই 40 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে? এর বাইরে এবার বাংলা থেকে কোশ্চেন আসবে এবং ইংলিশ থেকেও কোশ্চেন কিন্তু আসবে। এফবিএস এ যারা হলো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যারা পরীক্ষা দিবা, তাদের কিন্তু এবছর এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মেজর যে মার্কসটা, সেই মার্কসটা কিন্তু আমাদের সাবজেক্টিভ থেকে এবার আসতেছে, যেটা বিগত বছরগুলোতে কিন্তু আমরা আসতে দেখি নাই। বাট এবার কিন্তু মেজর যে 40 মার্কস, সেই মার্কস কিন্তু আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং কিংবা ফিনান্স থেকে এবছর আসবে। তাহলে এই যে মেজর মার্কসটা যদি আমরা কমপ্লিট করি ভালোভাবে একটু পড়ে, তাহলে কিন্তু বিইউপিতে চান্স পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায়। এবং তোমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন ছিল, গোছানো প্রিপারেশন, সেই প্রিপারেশন, সেম প্রিপারেশনে কিন্তু তুমি বিইউপিতেও তুমি কি করতে পারতেছো, কম্পিটিশন করতে পারতেছো এবং ভালোভাবে নিজের পজিশনটা আরো শক্ত করতে পারতেছো। যেটা হচ্ছে তোমার আগের বছরগুলোতে তোমার যারা হলো বিইউপিতে পরীক্ষা দিত, তাদের আলাদা করে সাধারণ জ্ঞান পড়তে হতো, ম্যাথস পড়তে হতো। এবছর কিন্তু এই ধরনের কোনো ঝামেলা আমরা দেখতেছি না, ঠিক আছে?
তো এই যে টোটাল হলো টোটাল মার্কসের মধ্যে 40 মার্কস হলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স অর্থাৎ সাবজেক্টিভ কোশ্চেন থেকে আসবে, বাকি মার্কস আমাদের বাংলা থেকে আসবে এবং ইংলিশ থেকে আসবে। ঠিক আছে, সো অবশ্যই আমাদের বাংলা যে মেন্টর কিংবা ইংলিশ যে মেন্টর আছে তারা তোমাদেরকে বাংলা ইংলিশ নিয়ে কথা বলবে, তোমাদের কিভাবে পড়তে হবে, কোন কোন বই তোমাদেরকে সাথে রাখতে হবে এগুলো নিয়ে বলবে। আমি আজকের ক্লাসে তোমাদের অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ফিনান্স এই তিনটা অংশ একটু দেখানোর চেষ্টা করব যে এই তিনটা তোমরা কোন জায়গা থেকে পড়লে তোমরা হলো কোশ্চেনগুলো কমন পাবা। ঠিক আছে, তো তোমরা যদি জয়কলির কোশ্চেন বইটা, কোশ্চেন ব্যাংকটা কিনে থাকো তাহলে তোমরা ওইখান থেকে ইংলিশ বাংলাটা অবশ্যই তোমরা কমপ্লিট করবা। এর পাশাপাশি তোমরা এই যে বিউপির জন্য অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স কমপ্লিট করার জন্য বা কাভার দেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে জয়কলির যে হিসাব বিচিত্রা কিংবা ব্যবসায় বিচিত্রা কিংবা মার্কেটিং বিচিত্রা, ফিনান্স বিচিত্রা যে বইগুলো আছে এগুলা কিন্তু তোমাদের পড়ার টেবিলের পাশে রাখতে হবে এবং এগুলা কিন্তু তোমাদেরকে নিয়মিত সলভ করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, এই একই প্যাটার্নে আমরা যদি এই 40 মার্কস এখানে পাচ্ছি, এই সেম প্যাটার্নে কিন্তু আমরা এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা জগন্নাথ জাহাঙ্গীরনগরেও কিন্তু আমরা এই যে সাবজেক্টিভ কোশ্চেন থেকে কিন্তু আমরা মার্কস আসতে দেখি। আসলে যদি সত্যি কথা বলি, ইউনিভার্সিটি পরীক্ষায় অ্যাটলিস্ট সি ইউনিট বা কমার্সে যারা আসে এদেরকে আসলে আগায় রাখে, আমি যদি বলি আগায় রাখে কোন মানে কোশ্চেনগুলা, এদের কনফিডেন্সের জায়গাটা আসলে কোথায়, নিশ্চিতভাবে এর উত্তরটা হলো এই যে সাবজেক্টিভ কোশ্চেনগুলা বা সাবজেক্টিভের যে জায়গাটা। তাহলে তুমি যদি সাবজেক্টিভ পড়াশোনাটা ভালো করো এবং বাংলা ইংলিশে মোটামুটি একটা মার্কস গ্যাদার করো, দেন ইউ উইল বি সিলেক্টেড ফর দ্য ইউনিভার্সিটিস, মানে একাধিক সিটের জন্য তুমি কিন্তু কি হতে পারো, সিলেক্টেড হতে পারো। একজন কিন্তু একাধিক ইউনিভার্সিটিতে আমরা চান্স পেতে দেখি, ভালো করতে দেখি। তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা যদি আমাদের আজকের লেকচারটা শুরু করি অ্যাকাউন্টিং থেকে। এবং তোমরা এগুলা অবশ্যই তোমাদের যে হিসাব বিচিত্রা বইটা আছে সেই জায়গা থেকে তোমরা অ্যাকাউন্টিং এর এই জায়গা বা কোশ্চেনগুলো তোমরা পাবা। তো এই কোশ্চেনগুলো পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে বলো? এই কোশ্চেনটা পাওয়ার জন্য তোমাদেরকে জয়কলির এক সেট বই রাখতে হবে এবং ওইগুলা নিয়মিত পড়তে হবে। সেটা যে বিশ্ববিদ্যালয়েই পড়ো না কেন বা যে বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রিপারেশন নাও না কেন, তোমাকে অবশ্যই জয়কলি পাবলিকেশনের যে বইগুলো আছে, সিরিজ যে বইগুলো, আমি সিরিজের কথা বলছি, টোটাল হিসাব বিচিত্রা মানে এই যে প্যাকেজ, এই প্যাকেজের সবগুলা বই কিন্তু তোমাদেরকে করতে হবে। তো চলো আমরা শুরু করি অ্যাকাউন্টিং এর আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে, বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস নির্ধারণ করে কোন সংস্থা? আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞান অবশ্যই কোনো নীতিমালা অনুযায়ী চলে। হিসাব কিভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে, কোনটাকে দায়ের মধ্যে দেখাতে হবে, কোনটাকে আন্তঃদায় বলবো কিংবা কোনটাকে বহির্দায় বলবো, একইভাবে সম্পদ হবে না ব্যয় হবে, এই সব কিছু কিন্তু কোনো না কোনো নিয়ম অনুযায়ী চলে। এখন কোন নিয়ম অনুযায়ী চলে? এটা হলো, আগে ছিল গ্যাপ, আমরা এটা জানি। ঠিক আছে, গ্যাপ ছিল, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আগে ছিল। হ্যাঁ, এখানে এস যদি আমি বলি প্রিন্সিপালস, হ্যাঁ গ্যাপ ছিল। এখন কিন্তু গ্যাপস থেকে আমরা বের হয়ে এসে আমরা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস যেটা আমরা আইএফআরএস, এই আইএফআরএস অনুযায়ী আমরা হিসাব বিজ্ঞানের মানে হিসাব বিজ্ঞান তৈরি করি বা প্রস্তুত করি। কথা হলো এই আইএফআরএসটা এটা তো ইন্টারন্যাশনালি, এখন ইন্টারন্যাশনাল বিজনেস আর বাংলাদেশে আমাদের দেশীয় বিজনেসের মধ্যে তো কিছু ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে। ওদের দেশের বা ইন্টারন্যাশনালি একটা কর ধরার একটা সিস্টেম থাকতে পারে যেটা আমাদের দেশের পার্সপেক্টিভে ভিন্ন হতে পারে। ওদের দেশের বিজনেসে কিছু শুল্কর ক্ষেত্রে কিছু জায়গায় ওরা হয়তো ধরো কিছু দেশে বন্দুক কেনাটাকে বৈধ করতে পারে, আমাদের দেশে কিন্তু এটা বৈধ নাও করতে পারে। আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কত % ভ্যাট রাখবো এটা কিন্তু ভ্যারি করে, দেশ টু দেশ ভ্যারি করে। এখন এই সহজ কথায় যেটা, সেটা হলো যে কত % রাখবো না রাখবো, এই যে নিয়মগুলা, এই নিয়মগুলো আইএফআরএস যদিও এটা সিদ্ধান্ত দিয়ে দেয়, কিন্তু আমাদের প্রত্যেকটা দেশের, আসলে বাংলাদেশের কথা যদি বলি তাহলে আইএফআরএসটাকে মনিটর করতে হয় এবং আইএফআরএস এর নিয়ম নীতিগুলো বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে কোন নীতিটা সাপোর্টিভ কিংবা কোন নীতিটা পরিবর্ধন করতে হবে এটাও কিন্তু আমাদের দেখতে হয়। তো বাংলাদেশে আইএফআরএসটা থেকে যে নতুন যে নিয়মটা তৈরি হয় এইটা থেকে আসলে ফর্মুলেটেড, সেটা হলো বিএফআরএস। ঠিক আছে, এই যে বিএফআরএস এইটা আবার যে দেখভাল করে অর্থাৎ যে প্রতিষ্ঠান, এগুলো কিন্তু নীতি। হ্যাঁ, বিএফআরএস আইএফআরএস এগুলো কিন্তু নীতি। এই নীতিগুলো যে দেখভাল করে বা পরিবর্ধন যে করে সেটা হলো এফআরসি, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ভালো করে মনে রাখবা, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা অর্থ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, আচ্ছা তোমরা কিন্তু জানাইও কে কোথা থেকে ক্লাস করতেছো। হ্যাঁ অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়া। হ্যাঁ অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও।
শেয়ার করে সবাইকে তোমার বন্ধু বান্ধবদেরকে জানার সুযোগ করে দিও। আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এর মধ্যে করে ফেলছি। আমরা কিন্তু বিউপিতে কিভাবে কোশ্চেন হবে, বিউপির কোশ্চেন প্যাটার্ন নিয়ে টুকটাক কথা বলে ফেলছি। আমরা কিন্তু আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলে ফেলছি। হ্যাঁ, বিউপিতে এবছর কিভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো তার কিছু কথাবার্তাও কিন্তু আমরা বলে ফেলছি অলরেডি। হ্যাঁ, আজকের ক্লাসের যে কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে, কিভাবে এটা সিলেক্ট করা হয়েছে, এগুলা আমাদের যে জয়কলি মেন্টরসে যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু আজকের এই যে আমরা অ্যাকাউন্টিং থেকে 12টা, ম্যানেজমেন্ট থেকে 12টা, মার্কেটিং এবং ফিনান্স থেকে 12টা করে যে আমরা এমসিকিউ সলভ করব, এই প্রত্যেকটা সলভ কিন্তু আমাদের এগুলো তোমাদের জন্য বিউপির জন্য কিন্তু সাজেশন। হ্যাঁ, জয়কলির পক্ষ থেকে বলতে পারো এগুলো সাজেশন এবং এগুলো কিন্তু এক্সপার্ট কর্তৃক এগুলো তৈরি করা। ঠিক আছে, তো এই যে আমরা সলভ ক্লাসটা করব, এখানে যে আমরা এমসিকিউ গুলো সলভ করব, সলভ ক্লাস করার সময় অবশ্যই তোমরা প্রত্যেকটা কোশ্চেন বেশ মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, অবশ্যই তোমরা কি করবা, মনোযোগ দিয়ে করবা। সো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখি তোমরা কোনটা অ্যান্সার করতে পারো, এটাও কিন্তু আমাকে অপশনে জানায়ও যে 1 নম্বরে এটা হবে বা 2 নম্বরে সি হবে বা ডি হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, সো চলো আবার শুরু করি। 2 নম্বরে বলতেছে IAS 2 অনুসারে সমাপনী মজুত পণ্যের মূল্যায়নে, সমাপনী মজুত পণ্য মূল্যায়নে কি নিয়ম অনুসরণ করা উচিত? সমাপনী মজুত পণ্য একটা কি চলতি সম্পদ। আমরা জানি সমাপনী মজুত পণ্য সম্পর্কে এই ব্যাপারটা আমরা সবাই জানি, কিন্তু এটা যে একটা নিয়ম অনুযায়ী চলে এইটা হয়তো আমরা অনেকেই জানি না। তো এই যে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখি আমাদের হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণীতে সমন্বয় দাখিলার ওইখানে দেওয়া থাকতো। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট তোমরা দেখে থাকবে নিচে লেখা থাকে যে সমাপনী মজুত পণ্য যার বাজার মূল্য এত এবং ক্রয় মূল্য এত, অর্থাৎ 2টা মূল্য দেওয়া থাকে। ক্রয় মূল্য থেকে বাজার মূল্য ভ্যারি করে, কখনো বেশি হয় কখনো কম হয়। সাপোজ চিন্তা করো তুমি একটা জিনিস, ধরো আমি এই ব্লেজারটা যে সময় কিনছি সেই সময় যে দামে কিনছি, এখন হতে পারে এটার দাম বেড়ে গেছে আগের থেকে, অথবা এটার দাম আরো কমে গেছে। তো বাজার মূল্য আর ক্রয় মূল্য কিন্তু ভ্যারি করে। এখন কথা হলো এই যে বাজার মূল্য আর ক্রয় মূল্য এই দুইটার মধ্যে কোন মূল্যে আসলে হিসাব করা উচিত, হ্যাঁ, কোন মূল্যে আসলে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো উচিত বা হিসাব করা উচিত, এইটা হলো আমাদের এই IAS 2 এটা নির্ধারণ করে দেয়। এখন এ কি নির্ধারণ করে দিছে, এ কি বলছে যে কিভাবে দেখাতে হবে? অবশ্যই আমরা জানি ক্রয় মূল্য এবং নিট আদায়যোগ্য বা বিক্রয় মূল্যের মধ্যে যেটা আসলে কম, হ্যাঁ, যেটা আসলে কম সেই মূল্যে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কোনটা? এটার উত্তর হবে ডি নাম্বারটা, এটার উত্তর হবে ডি নাম্বারটা। আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, এবং তোমাদের কাছ থেকে আমরা কিন্তু কি চাচ্ছি বলতো, কমেন্ট আশা করতেছি যে তোমরা কমেন্ট করে জানাবা যে আমাদের কোন কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। হ্যাঁ, আমরা 3 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, একটা পণ্যের বিনিময় বা বিক্রয় মূল্য দেওয়া আছে 880 টাকা, মুখ্য ব্যয় হলো মোট ব্যয়ের 80%। কোশ্চেনটা কিন্তু বেশ ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, একটু কঠিন হতে পারে, বাট তোমরা একটু চেষ্টা করো, দেখো পারো নাকি। মুখ্য ব্যয় হলো মোট ব্যয়ের 80%, কাঁচামাল খরচ হলো মুখ্য ব্যয়ের 80%, লাভের হার মোট ব্যয়ের 10%। অনেক কথাবার্তা কিন্তু এখানে লেখা আছে, জানতে চাইছে কাঁচামালের খরচ কত। কোশ্চেনটা কিন্তু বেশ একটু বড় হতে পারে, একটু লেন্দি, সো একটু কেয়ারফুলি বুঝতে হবে ব্যাপারটা। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 880 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য দেওয়া আছে 880 টাকা। এখন মুখ্য ব্যয় দেওয়া আছে মোট ব্যয়ের 80%। আমরা একটা নিয়ম শিখবো এখানে, বিকল। কি শিখবো? বিকল শিখবো, বিকল। আচ্ছা দেখো এখানে যেটার উপর বলা থাকবে, দেখো মোট ব্যয়ের 80%, মানে মোট ব্যয়ের উপর 80%, মোট ব্যয়ের 80% মানে মোট ব্যয়ের উপর 80%। তো যেটার উপরে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেইটাকে আমরা 80 ধরবো। এখন এই বিকলের এই কটা মানে হলো এটা হলো ব্যয়, এই বি মানে হলো এটা বিক্রয়, বিক্রয় সাধারণত আয় হয়। হ্যাঁ, ক্রয় বলতে এখানে আমরা ব্যয়কে বোঝাচ্ছি। তাহলে এইখানে ক্রয়ের উপর যেহেতু বলছে বা বিক্রয় মোট ব্যয়ের উপরে বলছে, এটাকে আমরা ব্যয় বলতেছি। হ্যাঁ, ক্রয়কে ব্যয় বলতেছি, তাহলে ব্যয় হলো এখানে ব্যয়ের 80%, তার মানে এইটাকে আমরা ধরবো 100, আর লাভ হবে এখানে, লাভ হবে কত? এই যে মুখ্য ব্যয় হলো মোট ব্যয়ের 80%, তাহলে আমাদের এটা হলো 80 আর এটা হলো 100, তাহলে আমাদের বিক্রয় কত হবে? বিক্রয় হবে 180। ঠিক আছে, বিক্রয় হবে 180। অথবা তোমরা যারা ঐকিক নিয়ম অনুযায়ী করতে পারো, আমি জানি তোমরা এত যদি কমপ্লেক্সের দিকে না যাও, তোমরা যারা ঐকিক নিয়ম অনুযায়ী করতে পারো তারাও কিন্তু করতে পারো। হ্যাঁ, এইভাবে যে 880 যেটা দেওয়া আছে এটা হলো তোমার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় আমাদের মুখ্য ব্যয় যদি 80% হলো মোট ব্যয় হয়, তাহলে আমাদের বিক্রয় কত হবে? এখানে 180 আর এখানে হবে তোমার 100। ঠিক আছে, এখানে হবে 100।
আচ্ছা আচ্ছা, একটুখানি এখানে এখানে লাভ নাই, এটা হলো মোট ব্যয়। আমি যদি এই সূত্রটাকে একটু লিখি, আবার লিখি আরেকবার, দেখো তোমাদের এইভাবে বুঝতে একটু কঠিন হতে পারে এই অঙ্কের ক্ষেত্রে। আমি একটু ব্যাপারটা এইভাবে দেখাই। দেখো তোমার প্রথমে যেটা থাকে, প্রথমে থাকে হলো মুখ্য ব্যয়। হ্যাঁ, প্রথমে থাকে হলো মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের পরে কোনটা আসে? মুখ্য ব্যয়ের পরে অনেকগুলো যোগঠোক করার পরে আসে তোমার মোট ব্যয়। হ্যাঁ, মোট ব্যয়। আর লাস্টে যেটা আসে, মোট ব্যয়ের সাথে তুমি লাভ যোগ করো। মোট ব্যয়ের সাথে লাভ যোগ করার পরে তুমি নিচে যেটা পাও সেটা হলো বিক্রয়। জাস্ট এটা সিরিয়ালি আমি লিখছি যে এগুলো ধারাবাহিকভাবে আসে। হ্যাঁ, এখন তোমার এখানে এই যে মুখ্য ব্যয় দেওয়া আছে হলো মোট ব্যয়ের 80%। তার মানে মোট ব্যয় যদি এটা 100 হয় তাহলে তোমার মুখ্য ব্যয় হলো 80। ঠিক আছে, মোট ব্যয় যদি 100 হয় তাহলে মুখ্য ব্যয় হলো 80। এখন তাহলে তোমার বিক্রয় কত হবে? দেখো তো, এই যে এগুলা মোট ব্যয় তো 80 হলো, 100 হলো, তাহলে বিক্রয় পর্যন্ত যদি তুমি আসো তাহলে যোগ করার পরে লাভ যোগ করে তুমি বিক্রয় পাও, তার মানে এটা 180। ঠিক আছে, তো এইভাবেও কিন্তু যদি তুমি দেখো তাহলেও কিন্তু 180 হয়। এখন যদি তুমি কাটাকাটি করো, চলো আমরা কাটাকাটি করি, একটু কঠিন হতে পারে। একটু কঠিন হতে পারে, চলো আমরা কাটাকাটি করি। কত দিয়ে কাটি বলো তো ভাইয়েরা? 2 দিয়ে যদি কাটি 9 দুগুণে 18 হয়। 2 দিয়ে যদি, আচ্ছা 2 দিয়ে এইটাকে কাটি, এইটাকে কাটি 44 হয়। তারপরে তোমার এখানে হয় 4400 আর নিচে হলো 9। ঠিক আছে, তাহলে এখন যদি কাটাকাটি করো কত হয়? কাটাকাটি করো কত হয়? 9 দিয়ে হলো 4 নং 36, থাকে হলো 36 কত 8 থাকে, 8 80। এত কমপ্লেক্স কাটাকাটি দিছে কে? পণ্যের বিক্রয় মূল্য হলো 880 টাকা। মুখ্য ব্যয় মোট ব্যয়ের 80%। আচ্ছা, আমি দেখি আরেকভাবে তোমাদের একটু দেখাই, এটা একটু সহজ লাগতে পারে। দেখো এইভাবে একবারে বসাই ফেলি যদি একটু সহজ লাগে। এটা করতে বেশ ক্যালকুলেশন ঠিকই আছে প্রসেস, বাট প্রসেস অনুযায়ী ক্যালকুলেশন করতে বেশ কঠিন লাগতেছে। ঠিক আছে, এখানে বেশ কঠিন লাগতেছে। চলো আমরা আর একবার একটু বসাই। আমাদের বিক্রয় দেওয়া আছে 880। হ্যাঁ, এরপরে মুখ্য ব্যয়ের হলো 80%। তো মুখ্য ব্যয়ের 80% মানে হলো তোমার এখানে পাতাবো 180 আর এখানে পাতাবো হলো আচ্ছা আচ্ছা, আমরা এই দিক থেকে করে আসি। দেখো এইভাবে করতে গেলে বেশ কমপ্লেক্স হয়ে যাবে। আমরা লাস্টের দিক থেকে করতে করতে আসি। আমরা লাস্টের লাইনটা আগে করি, লাভের হার মোট ব্যয়ের 10%। আমরা এই লাইনটা আগে করি, লাভের হার মোট ব্যয়ের 10%, এটা আগে করি। তাহলে চলো আমরা ওই যে বিকল যেভাবে করতেছিলাম ওইভাবে যদি করি, তাহলে এখানে তোমার লাভের হার হলো 10% বলছে, এটা 10। আর তোমার লাভের হার মোট ব্যয়ের 100% বলছে, মানে এটা 100, তাহলে এটা হবে 110। এখন এই যে 880 ডিভাইডেড বাই তোমার হলো 110, হ্যাঁ, গুণ হলো, তুমি এখন 100 যদি গুণ দাও তাহলে তুমি মোট ব্যয় পাবা। ঠিক আছে, তাহলে এই শূন্য কাটলা, এই শূন্য কাটলা, 11 দিয়ে যদি তুমি কাটো 8 11 88, তাহলে এখানে হবে 8 এর পরে 2টা শূন্য অর্থাৎ 800 টাকা। ভাইরা এইটা কি বের হলো বলো? এইটা বের হলো তোমার মোট ব্যয়। এটা বের হলো মোট ব্যয়, এটা বের হলো মোট ব্যয়। এখন চলো আমাদের বেশ আরো কয়েকটা স্টেপে অঙ্ক করতে হবে। আমি কালিটা একটু ছোট করে নিই। দেখো এটা বের হলো তোমার মোট ব্যয় 800 টাকা। এখন বলছে যে এইখানে বলছে মুখ্য ব্যয় হলো মোট ব্যয়ের 80%। তাহলে আমরা এখন মুখ্য ব্যয় নির্ণয় করব মোট ব্যয়ের উপরে। তাহলে এই যে 800 টাকা আমরা বের করছি, 800 টাকার 80% করলে আমাদের মুখ্য ব্যয় বের হবে। তাহলে এইখানে আমরা 80% করব, 80/100, আমরা জানি এইভাবে 80% করতে হয়। এবার এই দুইটা শূন্য যদি এই দুইটাতে কাটাকাটি করি, তাহলে 8 8 কত 64, আর এই একটা শূন্য বেঁচে গেল 640 টাকা। ঠিক আছে, 640 টাকা। তাহলে এইটা আমাদের কি বের হলো? এইটা আমাদের বের হলো মুখ্য ব্যয়। এটা আমাদের বের হলো মুখ্য ব্যয়। এটা আমাদের বের হলো মুখ্য ব্যয়। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের অঙ্ক আরো বাকি আছে। আমাদের এখন বলছে কাঁচামাল খরচ হলো মুখ্য ব্যয়ের 80%। কাঁচামাল খরচ মুখ্য ব্যয়ের 80%। তাহলে আমরা যেটা করবো, যে মুখ্য ব্যয় পাইলাম 640 টাকা, এই 640 টাকার আমরা এখন কি করব 80% করব, করলে আমাদের কাঁচামাল খরচ বের হয়ে যাবে, যেটা আমাদের জানতে চাইছে। তাহলে এইখানে 80/100 যদি দিই, এই যে শূন্য এইটা কাটাকাটি করে দিলাম, ব্যাস। এখন আমরা 8 আর 64 গুণ করলে কিন্তু আমাদের উত্তর। তাহলে 4 8 32 এর 2 হাতে থাকে 3, 6 8 48 আর 3
কত হয় 51, ঠিক আছে। তার মানে এই যে 512 টাকা এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এইখানে 1 নাম্বার যেটা অপশন এ এটাই কিন্তু আমাদের সেই উত্তর, ঠিক আছে। আচ্ছা, এফবিএস এর সাজেশন কি ইংলিশে হয়? ইংলিশে হয় কিনা, তোমরা যদি কোশ্চেন মানে বিউপি সার্কুলারটা দেখে থাকো ভাইয়া, তাহলে সার্কুলারে ওইভাবে স্পষ্ট করে এখনো কিছু বলে নাই ইংলিশে হবে না বাংলা ভার্সনে হবে। সো এই ব্যাপার নিয়ে যদি কোনো পরবর্তীতে আপডেট আসে জয়গুলির সাথে সাথে তোমাদেরকে সেই আপডেটটা জানাই দিবে। বাট এই অঙ্কটা কিন্তু একটু কঠিন ছিল, হ্যাঁ অঙ্কটা একটু কঠিন এবং লেন্দি ছিল। আমরা বিকল্প পদ্ধতিতে আমরা প্রথমে যেটা নির্ণয় করলাম, খেয়াল করো, আমরা প্রথমে মোট ব্যয় নির্ণয় করলাম, মোট ব্যয় থেকে আমরা এখানে মুখ্য ব্যয় নির্ণয় করলাম। এবার এই যে মুখ্য ব্যয় থেকে আমরা কি করলাম, মুখ্য ব্যয় থেকে আমরা কাঁচামাল নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে ভালো করে একটু বুঝো কোশ্চেনটা। প্রথমে আমরা এই যে লাভের হার দিয়ে আমরা প্রথমে কি করছি, মোট ব্যয় নির্ণয় করছি, মোট ব্যয়ের 80% করছি, 640 টাকা বের হয়েছে মুখ্য ব্যয়, এবং মুখ্য ব্যয়ের আমরা যখন 80% করছি তখন কিন্তু আমাদের কাঁচামাল বের হয়ে গেছে। সো এইভাবে করবা, এইভাবে করলে সব থেকে দ্রুত হবে, হ্যাঁ, এবং ক্যালকুলেশন সহজ হতে পারে। অন্য আমি প্রথম যেভাবে করতেছিলাম, তোমরা ধারাবাহিকভাবে যদি করা শুরু করো অঙ্ক হবে, কিন্তু ক্যালকুলেশন কিন্তু বেশ টাফ হয়ে যেতে পারে, ঠিক আছে, যেহেতু আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো ক্যালকুলেশন যদি টাফ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোশ্চেনে অ্যান্সার করতে আমাদের যে ঝামেলা হবে এবং আমরা অ্যান্সার করলে ভুল আসতেও পারে ক্যালকুলেশন করতে। সো যেভাবে আসলে ক্যালকুলেশন আমাদের সহজ হয় আমাদের উচিত সেইভাবে আগানো। সো এইভাবে যদি তোমরা করো, দেখো ক্যালকুলেশনে কিন্তু আমার কোথাও কোনো ঝামেলা হয় নাই, একদম সুন্দর করে ক্যালকুলেশনটা হয়ে গেছে, ঠিক আছে, এবং কোনো প্রকার ক্যালকুলেটর কিন্তু লাগে নাই। সো চলো আমরা নেক্সট কোশ্চেনটাতে যদি যাই, বছরের শুরুতে এই যে ব্যাংকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট সম্পদ ছিল এই যে 10 লাখ টাকা এবং দায় ছিল 5 লাখ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা খেয়াল করো, এটা নিশ্চিতভাবে একটা হিসাব সমীকরণের অঙ্ক। এখন হিসাব সমীকরণ আসলে দুই ধরনের অঙ্ক থাকে, একটা হলো এক লাইনের অঙ্ক অর্থাৎ পরিবর্তন, আর একটা হলো 3 লাইনের অঙ্ক, যেখানে প্রারম্ভিক একটা লাইন থাকে, তারপরে হ্রাস বৃদ্ধির একটা লাইন থাকে, হ্যাঁ হ্রাস বৃদ্ধির একটা লাইন থাকে, এবং তারপরে শেষে গিয়ে আমাদের একটা সমাপনীর লাইন থাকে, ঠিক আছে। তাহলে এই যে 3টা লাইন, এই 3টা লাইন আমরা ধারাবাহিকভাবে পাতাবো, কিন্তু পাতানোর আগে আমরা এইভাবে করে নিব, এ সমান এল প্লাস ও ই। ওকে, এখন চলো আমরা যদি পাতাই, দেখো বছরের শুরুতে বলছে আমাদের সম্পদ হলো 10 লক্ষ টাকা, সম্পদ হলো 10 লক্ষ টাকা, আমরা পাতালাম। আমাদের দায় বলা আছে কত, দায় বলা আছে 5 লক্ষ টাকা, হ্যাঁ দায় বলা আছে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কত হবে ভাই, একটু কমেন্ট করো যে কে কে পারতেছো। হ্যাঁ হাই বলতেছো কে, মুনতাহা, হাই মুনতাহা, কি অবস্থা তোমার? মুনতাহা এই অঙ্কটা করার চেষ্টা করো তো দেখি, পারো নাকি? আমরা যেটা করব, যে লাইন শুরু করব ওই লাইনটা অর্থাৎ যে রো শুরু করব ওই রোটা কিন্তু আমরা কমপ্লিট করব সাথে সাথে হিসাব সমীকরণের ক্ষেত্রে। তো এখানে যদি 10 লাখ হয়, এখানে যদি 5 লাখ হয়, মনে রাখবা এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের দুই পাশে যদি একই সাইন থাকে, একই সাইন বলতে এখানেও প্লাস সাইন এখানেও প্লাস সাইন, হ্যাঁ, তো যদি একই সাইন থাকে তাহলে মাইনাস করে দিব, দিলেই আমরা পরেরটা পেয়ে যাব, হ্যাঁ। আর যদি এই সমান সমানের দুই পাশে যদি দুইটা সাইন থাকে, ধরলাম এইখানে হলো প্লাস সাইন কিন্তু এইখানে হলো এই যে 5 লক্ষ টাকা এটা মাইনাস সাইন আকারে আছে, তাহলে সমানের দুই পাশে যদি আমাদের মাইনাস সাইন আকারে মানে ভিন্ন সাইন থাকে তাহলে আমরা যোগ করে দিব। তাহলে এখন যেহেতু সেম সাইন আছে, হ্যাঁ এখানে 5 লাখের আগেও আমরা জানি প্লাস আছে, এখানে 10 লাখের আগেও প্লাস আছে, তাহলে সমানের দুই পাশে যেহেতু সেম সাইন আছে আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে বিয়োগ করে দিলে আমাদের ওই থাকবে 5 লক্ষ টাকা, হ্যাঁ। তোমরা যদি সাইনের কথা মনে রাখতে না চাও, কমন সেন্স দিয়ে করতে চাও, তাহলেও কিন্তু আমরা জানি যে সমান মানে কি দুই সাইড সমান করতে হয়। তাহলে সমানের বাম পাশে যদি 10 লক্ষ হয়, ডান পাশে আমার যে কোনো ভাবে 10 লক্ষ বানাইতে হবে। তাহলে দায় যেহেতু আছে 5 লক্ষ, আমার মালিকানা সত্ত্ব 5 লক্ষ দিলে কিন্তু আমার টোটাল ওইখানে 10 লক্ষ হচ্ছে। ডান। এবার আমাদের পরের লাইনে বলছে সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে 4 লক্ষ টাকা, তো আমরা এই যে লিখলাম 4 লক্ষ টাকা। আচ্ছা এরপরে বলতেছে দায় হ্রাস পেয়েছে 2,50,000। আচ্ছা দায় হ্রাস পাইলে আমরা এটাকে দায় হ্রাস পেয়েছে কত, 2,50,000 টাকা। এই 2,50,000 যে টাকাটা হ্রাস পাবে, অর্থাৎ হ্রাস পাওয়া মানে কি মাইনাসে বসানো, তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দেখালাম, যে মাইনাস সাইনগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে বসাই। ওকে ডান। এই 2 নাম্বার লাইন অর্থাৎ আর কি কি হ্রাস বৃদ্ধি পাইছে সেটা কিন্তু আমাদের বলে নাই। তাহলে আমরা যেটা করব, এই সেম ভাবে এই লাইনটা যেভাবে আমরা করছিলাম ওই নির্ণয় করছিলাম, আমরা হ্রাস বৃদ্ধিরও ওই নির্ণয় কিন্তু করতে পারবো। এখন দেখো তো এই যে সমানের দুই সাইডে, বাম সাইড এবং ডান সাইডে, সমানের বাম সাইড এবং ডান সাইডে কি দেওয়া আছে বললো, আমাদের ভিন্ন ভিন্ন চিহ্ন কিন্তু আমাদের দেওয়া আছে। তো এই যে ভিন্ন চিহ্ন দেওয়া আছে, ভিন্ন চিহ্ন দেওয়া থাকলে আমি একটু আগে বললাম কি করবা, যোগ করে দিবা। তাহলে 4 লাখ আর 2 লাখ, তার মানে এখানে 6,50,000 টাকা হবে, হ্যাঁ 6,50,000 টাকা। ডান। এবার তোমার কি জানতে চাইছে, এখানে আরো হিজিবিজি কথাবার্তা দেওয়া আছে, এগুলো লাগবে না।
বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত? খেয়াল করো, নিট সম্পদ গত ক্লাসে আমরা কিন্তু, কালকে রাতের ক্লাসে আমরা কিন্তু বলতেছিলাম নিট সম্পদ মানে আসলে মোট মালিকানা সত্ত্ব। নিট সম্পদ মানে মোট মালিকানা সত্ত্ব। তাহলে তোমার যদি মোট মালিকানা সত্ত্ব জানতে চাই, তাহলে নিট সম্পদ জানতে চাই, নিট সম্পদ মানে আমরা একটু আগে বললাম নিট সম্পদ মানে হলো আমার মোট মালিকানা সত্ত্ব। তাহলে মোট মালিকানা সত্ত্ব আমি এখানে যোগ করলে পাবো কত? 6 আর 5 11,50,000 টাকা। 11,50,000 টাকা। এই 11,50,000 টাকা আমাদের কই আছে? এ নাম্বার অপশনে আছে। তার মানে এ নাম্বার অপশনটাই হবে উত্তর। হ্যাঁ, আচ্ছা, বেশ কয়েকটা আমরা বেশ 2-3টা ম্যাথ করলাম এবং বড় বড় ম্যাথ, দুইটাই কিন্তু বড় বড় ম্যাথ। সো টাইম লাগবে। সো পরীক্ষার ক্ষেত্রে যেটা করবা, অবশ্যই তোমরা যখন থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সার করবা তখন তোমরা কি করবা? তোমরা থিওরিটিক্যাল কোশ্চেনগুলো একটু র্যাপিডলি অ্যান্সার করার চেষ্টা করবা এবং ম্যাথের জন্য টাইম রাখবা, কারণ ম্যাথ করতে একটু টাইম লাগে। চলো আমরা র্যাপিডলি 5 নাম্বারটা করে ফেলি। ক্রয় মূল্যের পরিবর্তে অবসান মূল্যে সম্পত্তির মূল্যায়ন নিচের কোনটি অসামঞ্জস্য? দ্রুত একটু কমেন্ট করে জানাও তো কোনটা উত্তর হবে, দ্রুত জানাও। ক্রয় মূল্যের পরিবর্তে অবসান মূল্য, হ্যাঁ, অবসান মূল্যে সম্পত্তি মূল্যায়ন করা। আমরা জানি আমাদের যে চলমান প্রতিষ্ঠান ধারণা আছে, চলমান প্রতিষ্ঠান ধারণা আমাদেরকে বলে তুমি যে মূল্যে ক্রয় করছিলে স্থায়ী সম্পদ, ওই মূল্যেই তোমাকে কি করতে হবে? ওই সম্পত্তিটাকে দেখাতে হবে অলওয়েজ। ঠিক আছে? তো ধরো তুমি তোমার দাদি হলো সোনা কিনছিল, হ্যাঁ, ধরো তোমার দাদি হলো একটা সোনার কোনো কিছু বানাইছিল তোমার বাড়ির জন্য, হ্যাঁ, ধরলাম এটা কি বানাইছে তোমার বাড়িতে? সোনার একটা তোমার জন্য একটা গহনা বানাইছে, বা সোনা দিয়ে তোমাদের বাসায় সামহাও কিছু একটা বানাইছে এবং এটা দীর্ঘমেয়াদী, তাই না? তার মানে এটা স্থায়ী সম্পদ। এখন এই স্থায়ী সম্পদের সোনার দাম তোমার দাদি, ধরো তোমার দাদি বানাই নাই, দাদিরও দাদি বানাইছে, এটা তো বংশ পরম্পরায় থেকে গেছে। এখন কথা হলো তোমার ওই দাদির দাদি ওটা বানাইছিল, ধরো ওটা বানাইছিল হলো 5,000 টাকা দিয়ে, হ্যাঁ, সোনা ধরো বিশাল বড় একটা সোনা 5,000 টাকা দিয়ে বানাইছিল। এখন কথা হলো এখন ওই যে সোনাটা বা ওই যে মূল্যেই তোমার দেখাই থাকুক বা কিনে থাকুক, তোমার যখন তুমি হলো স্থায়ী সম্পদ দেখাবা, ওইটা যদি স্থায়ী সম্পদ হয়, তুমি যদি ওই স্থায়ী সম্পদ দেখাও, সেটা ওই সময়ে দেখাও কিংবা এখন দেখাও কিংবা পরবর্তী 5 বছর পরে গিয়ে দেখাও, অলওয়েজ তোমাকে যে মূল্যে কিনছিল ওই দাদির দাদি হোক বা যেই হোক, ওই মূল্যেই কিন্তু তোমাকে দেখাতে হবে। এই এখন যদি দেখাও তাহলে কিন্তু তোমাকে 5,000 টাকা দিয়ে দেখাতে হবে, 5,000 টাকা মূল্য দিয়ে দেখাতে হবে। এইটা বলছে কি? এইটা বলছে তোমার চলমান প্রতিষ্ঠান ধারণা। কে বলছে? চলমান প্রতিষ্ঠান ধারণা। তাহলে কোনটির সাথে অসামঞ্জস্য হবে? হ্যাঁ, অসামঞ্জস্য হবে মানে ক্রয় মূল্য নীতির সাথে অবসান মূল্যের নীতির, অবসান মূল্যের সম্পত্তি মূল্যায়নটা কোন নীতির সাথে আসলে বিরোধ করে? কোন নীতি বলে যে আমাদের অবসান মূল্যে, অর্থাৎ যে মূল্যে বিক্রি করা যায় এখন, এই বাজার মূল্যে দেখানো যাবে না ক্রয় মূল্যে যে কেনা জিনিসটা? কোন নীতিটা এটা বলে? আমাদের ডি নাম্বার যেটা চলমান প্রতিষ্ঠান ধারণা, এই নীতিটা কিন্তু আমাদের বলে যে তুমি যে মূল্যে কিনছিলা ওই মূল্যেই দেখাতে হবে, বাজার মূল্যে দেখাইতে পারবা না। ঠিক আছে? সো এটার উত্তর ডি নাম্বার হবে। ওকে, আমরা যদি নেক্সট কোশ্চেনের দিকে যাই তাহলে আমরা দেখি এখানেও কিন্তু আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি এবং এটাও কিন্তু একটা বেশ বড় অঙ্ক। হ্যাঁ, সো এখানে দেখো আমাদের লাভ ক্ষতি হিসাব 3,000 টাকা ডেবিট করে কুরিন ও কুরিন সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। হ্যাঁ, কুরিন ও কুরিন সঞ্চিতি হিসাবকে, এখানে কুরিন সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয় যদি পুরাতন সঞ্চিতি 2,925 টাকা, কুরিন 3,500 টাকা এবং দেনাদারের উপরে 5% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তাহলে দেনাদারের প্রাথমিক অঙ্ক টাকায় কত ছিল? আমরা জানি দেনাদারের প্রাথমিক অঙ্ক জানতে চাইলে এটা বেশ একটু বড় হয় একটা অঙ্ক, এই অঙ্কটা। হ্যাঁ, তাহলে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা যদি আমরা দিই, যে লাভ ক্ষতি নির্ণয়ের যে সূত্রটা, সেটা হলো লাভ ক্ষতি বা ব্যয় সমান এরকম, যে কুরিন, সূত্রটা এরকম, কুরিন যোগ নতুন সঞ্চিতি। যারা জানো না তারা দ্রুত এই সূত্রটা একটু লিখে রাখো। হ্যাঁ, কুরিন যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি, মাইনাস হলো পুরাতন সঞ্চিতি। হ্যাঁ, মাইনাস হলো পুরাতন সঞ্চিতি। এখন খেয়াল করো, তোমার এই যে ব্যয়টা কিন্তু এখানে দিয়ে দিছে কত টাকা ডেবিট, এটা কিন্তু দিয়ে দিছে, এটা দিয়ে দিছে কত টাকা? 3,000 টাকা দিয়ে দিছে। কুরিন কত টাকা দেখো, তোমার এখানে বলছে যদি পুরাতন সঞ্চিতি হলো 2,925 টাকা, কুরিন হলো 3,500 টাকা, তার মানে তোমার কুরিন হলো 3,500 টাকা, নতুন সঞ্চিতি কত এইটা এখানে দেয়নি, তো এটাকে রাখলাম বক্স আকারে। পুরাতন সঞ্চিতি কত দেখো, এখানে পুরাতন সঞ্চিতি বলতেছে 2,925 টাকা, 2,925 টাকা। ব্যাস, এখন তোমাদের ওই যে বক্সটা, এটা কি তোমরা নির্ণয় করতে পারবে না? দেখো তো, এটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? ওই যে সমানের এই পাশের গুলা ওই পাশের গুলা এই পাশে আনতে হবে, চিহ্ন পরিবর্তন করে। ঠিক আছে? তাহলে সমান এখানে কত হবে দেখো তো, এখানে হলো যদি 500 চলে যায় তাহলে 2,425 টাকা হয়, তাই না? 2,425 টাকা হয়। এই ক্যালকুলেশনটা যদি করো, 3,000 কাটা 500 টাকা এখান থেকে চলে গেল, তার মানে 2,000
2425 টাকা হয়। তার মানে এই যে 2425 টাকা এটা কিসের টাকা বলো তো? এটা নতুন সঞ্চিতির টাকা না? তাহলে আমরা এই পর্যন্ত যদি করি আমাদের নতুন সঞ্চিতি হলো 2425 টাকা। 2425 টাকা, এই যে 2425 টাকা এটা কত পার্সেন্টের হার দেখো তো? আমরা জানি নতুন সঞ্চিতি অলওয়েজ পার্সেন্টেজে বের হয়, তাহলে আমাদের 5%-এর হার কিন্তু 2425 টাকা। তাহলে এখন আমরা পুরোটা জানতে যাচ্ছি, অর্থাৎ প্রথমে কত ছিল এটা আমরা জানতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? 100 গুণ দিতে হবে। 100 গুণ দিলে কিন্তু আমরা সেই কতটুকু ছিল দেনাদার এটা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি, দেখো 4 5 20, ঠিক আছে, 4 5 20 থাকে কত? 4 থাকে, 4 আর 2 42, 5 8 40, ঠিক আছে, তারপরে থাকে কত? 2 থাকে, 25, 5 5 25, তার মানে এখানে 425 হয়। তার মানে এই যে 48,000 আর এই যে 500 টাকা, এখানে দুইটা শূন্য আছে, তার মানে তোমার 48,500 টাকা হয় সমাপনী দেনাদার, যেটার উপরে তুমি কুড়ি সঞ্চিতি নির্ণয় করো। এটা কি? এটা হলো তোমার সমাপনী দেনাদার, সমাপনী দেনাদার। হ্যাঁ, এটা হলো তোমার সমাপনী দেনাদার। কিন্তু কথা হলো তোমার তো সমাপনী দেনাদার জানতে চাইনি, তোমার কি জানতে চাইছে? প্রারম্ভিক দেনাদার জানতে চাইছে। তাইলে এখন কি করব? তাইলে আমরা জাস্ট এই যে সমাপনী দেনাদার নির্ণয় করছি এটার সাথে কুড়িনটা যোগ করে দিব। হ্যাঁ, যেটা আমরা সাধারণত দেনাদার থেকে বাদ দিই। কি বাদ দিই? কুড়িন বাদ দিই। তাহলে আমরা এখন কি করব? আমরা জাস্ট কুড়িনটা এখন যোগ করে দিব। তাহলে এই যে 48,500 টাকা, এইটার সাথে আমরা যদি 3,500 টাকা যে কুড়িন ছিল, এইখানে দেখো কুড়িন 3,500 টাকা, এই 3,500 টাকা যোগ করে দিই, তাহলে দেখো কত হচ্ছে? 52,000 টাকা হচ্ছে। এই 52,000 টাকায় কিন্তু আমাদের জানতে চাইছে। তাহলে আমরা কি দেখলাম? আজকে আমরা যে ম্যাথগুলা করতেছি সব বড় বড় ম্যাথ কিন্তু আমরা করতেছি, এবং বেশ টাফ ম্যাথগুলা কিন্তু আমরা আজকে সলভ করার চেষ্টা করতেছি। তার মানে বিউপির পরীক্ষায় কিন্তু কি হবে? এই টাইপের কঠিন বা টাফ, যে লেন্দি টাইপের ম্যাথগুলা বেশি আসতে দেখি আমরা, ঠিক আছে? সো তোমাদের কিন্তু এই যে ক্যালকুলেশনটা একটু দ্রুত করা শিখতে হবে। হ্যাঁ, যারা এই যে যেহেতু এবার ম্যাথ থেকে আসলে অ্যাকাউন্টিং এ শিফট করতেছে বিউপি প্রথমবারের মতো, তো আগের ম্যাথগুলো আমরা যদি এফবিএস এর ম্যাথগুলো অ্যানালাইসিস করতে যাই তাহলে দেখি আগের বছরে যে ম্যাথগুলো আসছে এগুলো বেশ একটু টাফ ম্যাথগুলো আসতো। তাহলে অবশ্যই যখন অ্যাকাউন্টিং এ ওরা ম্যাথ দেওয়ার সুযোগ পাবে তাহলে নিশ্চিতভাবে তো ওরা দুধ-ভাত ম্যাথ দিবে না, তাই না? তাহলে একটু টাফ ম্যাথ কিন্তু দিবে। এই কারণেই কিন্তু আমরা আজকে যে ম্যাথগুলো সাজাইছি এই ম্যাথগুলোতে কিন্তু এই অ্যাকাউন্টিং এর এই ম্যাথগুলোতে কিন্তু আমরা এরকম টাফ ম্যাথগুলো দেখতে পাচ্ছি। সো অবশ্যই বাসায় বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটার আসলে কিন্তু বিকল্প নাই। দেখো 7 নম্বরে ভাড়া হিসাব 5,000 টাকার ডেবিট যে ছিল, বছর শেষে দেখা যায় এর মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে নিচের কোন সমন্বয় দাখিলা দিতে হবে? তাহলে অবশ্যই আমরা কি করব বলো তো? এই যে 2,000 টাকা লাইন আসলে পরের লাইন থেকে শুরু করতে হয় সমন্বয় দাখিলা দেওয়ার ক্ষেত্রে, যে 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। তাহলে 2,000 টাকা যখন পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, তাহলে আমাদের এই যে 2,000 টাকাকে আমরা কি বলতে পারি? অগ্রিম বলতে পারি, তাই না? অগ্রিম বলতে পারি। তো এই যে প্রথমে ভাড়া হিসাব, এটা কি খরচ আকারে ছিল, তাহলে খরচ আকারে যেটা আগে ডেবিট ছিল এখন খরচটাকে কি করব? খরচটাকে ক্রেডিট করব। তার মানে ভাড়া খরচ কি করব? ভাড়া খরচ হিসাব ক্রেডিট করব। এবং এই যে এখন দেখতে পাচ্ছি পরের লাইনে আমাদের অগ্রিম, যেটা সেই অগ্রিম ভাড়াটাকে আমরা কি করব? অগ্রিম ভাড়াটাকে আমরা ডেবিট করব। অগ্রিম ভাড়া হিসাব কি হবে? ডেবিট হবে। কত টাকা অগ্রিম ভাড়া হিসেবে? 2,000 টাকা। তার মানে আমাদের এই যে দুইখানে আসলে 2,000 টাকা হবে, যদিও আমাদের অপশনে 2,000 টাকা পর্যন্ত যাওয়া লাগতেছে না। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমাদের এই কোশ্চেনটারও আমরা সলভ করতে পারি। নেক্সট ভাইরা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, কোশ্চেনগুলো টাফ লাগতেছে আমি জানি, বাট এই টাইপের ম্যাথগুলো তোমাদের বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কারণ বিউপিতে এই টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। 8 নম্বর কোশ্চেনটা যদি দেখি, একটা অংশীদারি ব্যবসা এ এবং বি দুইজন অংশীদারের মধ্যে 7:3 অনুপাতে লাভ ক্ষতি বন্টিত হয়, ঠিক আছে? তারা সি কে নতুন অংশীদার হিসেবে নিয়োগ দিল। হ্যাঁ, এ হলো 1/7 অংশ এবং বি কে 1/3 অংশ মুনাফা ত্যাগ করে। এখন খেয়াল করো, এই যে এ আর বি দুইজন যে অংশীদার ছিল, এর প্রথমে কত ছিল? এর প্রথমে ছিল 7, সে 7-এর মধ্যে সি কে দিয়ে দিচ্ছে কত? এই 1/7 অংশ সি কে দিচ্ছে। তার মানে 7-এর 1/7 অংশ সে সি কে দিচ্ছে। তাহলে দেখো তো এর কত অংশ আসলে চলে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হয় দেখো, এখানে এই যে 7/3 মানে আগে ছিল হলো 7/10, এর 1/7, তাহলে 7 কাটা, তার মানে 1/10, ঠিক আছে? এ দিয়ে দিচ্ছে কত? 1/10। একইভাবে বি এরটা যদি আমরা করি, বি এরটা হলো 3/10 ছিল, 3/10 এর মানে আমরা জানি গুণ, এখানে হলো বি দিচ্ছে কত? 1/3। হ্যাঁ, 1/3
3, তাহলে এই 3 3 কাটা দিলে থাকে 1 এর 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ত্যাগ করতেছে 1 এর 10 এবং বি ও ত্যাগ করতেছে 1 এর 10, দুইজনই আসলে 1 এর 10 1 এর 10 করে ত্যাগ করতেছে তার নিজের অংশ থেকে। তাহলে আমরা এখন এ আসলে কতটুকু বাকি আছে এটা নির্ণয় করব। এর আগে ছিল 7 এর কত 10, আর 7 এর 10 থেকে সে দিয়ে দিচ্ছে কত 1 এর 10। তাহলে আমরা যদি 1 এর 10 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 6 এর 10 পেয়ে যাই। হ্যাঁ, বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে আমাদের আগে ছিল 3 এর 10, এখন এই 3 এর 10 থেকে ও আসলে 1 এর 10 দিয়ে দিচ্ছে। তাহলে দিয়ে যদি দেয় তাহলে এখন কত থাকে দেখো, তাহলে এখন থাকে হলো 2 এর 10। তার মানে বি এর থাকতেছে আর 2 এর 10, এর থাকতেছে 6 এর 10। ব্যাস এইটুকু পর্যন্ত গেছি আমরা, কিন্তু সি এরটা এখনো শুরুই করি নাই। খেয়াল করো সি এর ক্ষেত্রে কি হচ্ছে, সি এর ক্ষেত্রে এ দিচ্ছে হলো 1 এর 10, এ দিচ্ছে হলো 1 এর 10 প্লাস বি দিচ্ছে হলো 1 এর 10, দুইজন 1 এর 10 1 এর 10 করে দিচ্ছে। তাহলে সি আসলে টোটাল কত পাচ্ছে, সি আসলে 1 এর 10 আর 1 এর 10 মানে 2 এর 10 পাচ্ছে। এখন এই পর্যন্ত করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ বি সি টেকা যদি আমরা এইভাবে অনুপাত আকারে সাজাই, এখন এ বি সি কে যদি আমরা অনুপাতে সাজাই দেখতে পাই আমরা এখানে পাই 6 এর 10 ইস টু 2 এর 10 ইস টু 2 এর 10। তাহলে এখন এই যে হরগুলা দেখো তো সবগুলা সেম হয়ে গেছে, তাহলে তিনটা হরই যদি বাদ দিই আমরা কিন্তু 6 ইস টু 2 ইস টু 2 এটাকে আমরা 3 ইস টু 1 ইস টু 1 এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এই ম্যাথটাও কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে। হ্যাঁ, সো আমরা যতগুলো ম্যাথ আজকে দেখতেছি সবগুলো ম্যাথ কিন্তু একটু লেন্দি ম্যাথ। হ্যাঁ, তো এই লেন্দি ম্যাথ জয় করার জন্য কি করতে হবে, লেন্দি ম্যাথ জয় করার জন্য তোমাদের যে জয়কলের বই আছে এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা জয়কলের হিসাব বিচিত্রা বইয়ের মধ্যে পেয়ে যাবা। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো থাকবে এইগুলা বেশি বেশি করে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমাদের জগন্নাথের জন্য, জাহাঙ্গীরনগরের জন্য, বিউপির জন্য, যেখানকার জন্যই পড়ো না কেন তোমাদের এখন সহজের কোটাটা শেষ, এখন কিন্তু তোমাদের এরকম লেন্দি টাইপের ম্যাথ করা শিখতে হবে। সো ভয় করলে কিন্তু হবে না, ভয়কে জয় করা শিখতে হবে। হ্যাঁ, তো চলো আমরা আরো একটা ম্যাথ এখানে দেখতেছি। জয়কলি পাবলিকেশন লিমিটেড 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা 1,59,000 টাকা হয়, নোট দা পয়েন্ট, এখানে কি দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে। আচ্ছা বলো তো, নিট মুনাফা নির্ণয় করার জন্য আমরা অলরেডি অপরিচালন যে ব্যয়টা আছে ওইটা কি বাদ দিয়ে নিছি না? এখন অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা গতদিন যারা ক্লাস করছি তারা কিন্তু জানি অপরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ থাকে, তাই না? আচ্ছা, এই যে ঋণের সুদ মানে এই যে ঋণপত্রের যে সুদ, হ্যাঁ 12%, হ্যাঁ 12% কই গেল, এই যে ঋণপত্র এই যে 10% আর এইটুকু, এটা ঋণপত্রের সুদ। তার মানে আমাদের কিন্তু এই যে 1 লক্ষ টাকার যে 10% ঋণের সুদ এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করা আছে। তাহলে এখন কিন্তু আমরা এই যে 1,59,000 টাকা থেকে ওইটা আর বাদ দিব না, কারণ ওটা অলরেডি অ্যাডজাস্টেড করা আছে, অলরেডি অপরিচালন আয়ের মধ্যে ওটা বিয়োগ করা আছে। তাহলে 1,59,000 টাকা থেকে আমরা এই লাইনটা আর কোনো কাজে লাগাবো না, আমরা ডিরেক্ট চলে যাবো পরের লাইনে, অর্থাৎ 12% হারে 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার 12% কত, 24,000 টাকা। হ্যাঁ, তাহলে এই যে 24,000 টাকা আমরা বাদ দিব, 24,000 টাকা কার, এই যে অগ্রাধিকার শেয়ারের। তাহলে 24,000 টাকা যদি আমরা বাদ দিই এখানে কত থাকে দেখো, 5 থেকে 2 আর 3 মানে 1,35,000 টাকা থাকে। ঠিক আছে, এই যে 1,35,000 টাকা, এই 1,35,000 টাকা আমরা কি করি, আমরা এখানে বলতেছে প্রত্যেকটা 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে, তাহলে এখন শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিতে হবে। তাহলে এই যে 1,35,000 আমরা পাইলাম, এই টাকাটা আমাদের বন্টন করে দিতে হবে সাধারণ শেয়ার হোল্ডার 50,000 জনের মধ্যে। হ্যাঁ, 50,000 সাধারণ শেয়ার রয়েছে মানে যতজন ততজনের মধ্যে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, 3টা শূন্য কাটা, হ্যাঁ 5 দিয়ে যদি আমরা কাটি, এখানে শূন্য একটা রাখলাম, 5 দিয়ে যদি কাটি দেখো 5 দুগুণে 10, 3 35, 5 7 35। তার মানে আমি যদি এটাকে একটু জুম আউট করে লিখি, এখানে 7 থাকে, নিচে থাকে 10। এখন এই যে 10, এই শূন্য আমরা যদি কেটে দিই তাহলে দশমিক কিন্তু এক ঘর আগায় আসে, তার মানে আমাদের উত্তর হয় 2.7, 2.7। তার মানে আমাদের বি নাম্বার কিন্তু উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দেখতেছি কোশ্চেনগুলো আসলে কেমন টাইপের আসে বিউপির। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু আমরা দেখতেছি ঢাবিতে আমরা যেমন কোশ্চেনগুলো দেখছিলাম সহজ সহজ টাইপের কোশ্চেন, এখানে কিন্তু এইখান থেকে একটু বের হয়ে এসে, এই গদবাধা নিয়ম থেকে বের হয়ে এসে কিন্তু আমাদের বিউপির কোশ্চেনগুলো হয়। সো অবশ্যই কিন্তু কেয়ারফুলি কোশ্চেনগুলো তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া,
তোমরা পারতেছো নাকি, কঠিন লাগতেছে নাকি, বা তোমাদের যে কোনো মতামত থাকলে কিন্তু আমাদেরকে জানাইতে পারো যারা বিইউপির জন্য প্রিপারেশন নিচ্ছ। নট অনলি বিইউপি, আজকের ক্লাসে আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই বিইউপি পরবর্তী তোমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আছে, রিমেইনিং আছে, সেগুলোর জন্য কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। দেখো কন্ট্রিবিউশন মার্জিন সি, কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা সি দ্বারা ডিনোট করতেছি, মোট বিক্রয় দেওয়া আছে টি দ্বারা ডিনোট করতেছি, পরিবর্তনশীল ব্যয়, মুনাফা, স্থায়ী ব্যয়, ক্ষতি, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এইগুলো আমাদের দেওয়া আছে। এখন বলতেছে কোন সম্পর্কটি সঠিক নয়, কোন সম্পর্কটি সঠিক নয়। খেয়াল করো এখানে সি মানে হলো তোমার কন্ট্রিবিউশন মার্জিন। এখন কন্ট্রিবিউশন মার্জিন মানে মোট বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়, এটা টি মানে হলো মোট বিক্রয়, আর ভি মানে পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়, এটা নিশ্চিত একটা জেনুইন সত্যি কথা, তার মানে এটা সঠিক। বিতে বলতেছে কন্ট্রিবিউশন মার্জিন সমান আর মানে এখানে বলতেছে বা পাই মানে হলো মুনাফা। মুনাফা থেকে তুমি যদি এফ মানে হলো তোমার এফ মানে স্থায়ী ব্যয়, মুনাফা থেকে তুমি যদি স্থায়ী ব্যয় বাদ দাও তাহলে কি তুমি কন্ট্রিবিউশন মার্জিন পাবা? না, এমন কোনো সূত্র আসলে নাই। তার মানে এই বি নাম্বারটা আসলে উত্তর হবে। তুমি যদি সি এর দিকে খেয়াল করো তাহলেও দেখো যে তোমার এফ মানে স্থায়ী ব্যয় থেকে তুমি যদি ক্ষতি বাদ দাও, কিংবা তুমি যদি তোমার এই যে বিক্রয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত গুণ করো, তাহলেও কিন্তু তুমি কন্ট্রিবিউশন মার্জিন পাও। তার মানে এ সি ডি তিনটাতেই আমরা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতে পারি, কিন্তু বি নাম্বারে যে সূত্রটা দিছি এমন কোনো সূত্রই আসলে নাই। তার মানে ওইটাই হলো এই যে সম্পর্কিত না, হ্যাঁ সঠিক না। আমরা পরের কোশ্চেনটাতে যাই। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 23,000 টাকা, সমাপনী মজুদ দেওয়া আছে 27,000 টাকা, বছরে বিক্রয় দেওয়া আছে 1,60,000 টাকা, ক্রয় মূল্যের উপর 25% লাভ ধরে বিক্রয় করা হয়, বছরে ক্রয় কত টাকা? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? যে বিকল্প পদ্ধতিতে করব। চলো আমরা বিকল্প পদ্ধতি অনুযায়ী একটু করি, বা এখানে তুমি করতে পারো ক্রয় মূল্যের উপরে 25% মানে হলো বিক্রয় মূল্যের উপরে 20%। হ্যাঁ, বিক্রয় মূল্যের এইভাবেও করতে পারো, বিক্রয় মূল্যের উপর 20%, ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর 20%। এই বিক্রয় মূল্যের উপর 25%, এই কথাটার মানেই হলো বিক্রয় মূল্যের উপরে 20%। হ্যাঁ, তাহলে এখানে দেখো তোমার বিক্রয় দেওয়া আছে 1,60,000 টাকা, ঠিক আছে। এই যে 1,60,000 টাকার উপরে তুমি যদি এখন 20% নির্ণয় করো তাহলে তুমি কি পাবা? তুমি লাভ পাবা। কি পাবা? লাভ পাবা। কিন্তু আমার তো লাভ নির্ণয় করে লাভ নেই, আমার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য তুমি 100 থেকে 20 মানে 80% যদি নির্ণয় করো তাহলে তুমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবা। তুমি যদি করতে চাও করতে পারো, এর উপরে 20% করবা, করে লাভ বের করবা, এবার বিক্রয় থেকে আবার ওই 20% টাকা দিয়ে তুমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবা। সো আমরা অত ডিফিকাল্টির মধ্যে যাচ্ছি না, আমরা শূন্য কাটা দিই। কাটা দিলে কত থাকে দেখো ভাইয়া, 6 8 হাতে 4, 8 × 8 = 12, হ্যাঁ, আর শূন্য থাকে 3টা। তার মানে 1,28,000 টাকা। এই 1,28,000 টাকা হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমার কি? বিক্রিত পণ্যের ব্যয় হলো আমার 1,28,000 টাকা। এখন আমার তো বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাইনি, আমার জানতে চাইছে ক্রয় কত টাকা। তাহলে ক্রয়ের সূত্র আমরা জানি, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র জানি। বিক্রিত পণ্যের ব্যয় এর সূত্রটা আমরা জানি, ক্রয় মাইনাস যোগ প্রারম্ভিক মজুদ মাইনাস সমাপনী মজুদ, ঠিক আছে, সমাপনী মজুদ। তাহলে আমরা এখানে বসাই দিই 1,28,000 টাকা, 1,28,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করে ফেলছি। আমাদের ক্রয় কত এটা আমরা জানি না, প্রারম্ভিক মজুদ কত আমরা জানি 23,000 টাকা, আর আমাদের সমাপনী মজুদ আছে 27,000 টাকা। তাহলে এইটা যদি আমরা এখন সলভ করি, তাহলে আমরা দেখতে পাই এই বক্সটাকে আমরা এখানে রেখে এইটাকে যদি এই সাইডে নিয়ে যাই, বা বাকি এইগুলাকে যদি এই সাইডে নিয়ে যাই, তার মানে 27,000 ওই পাশে গেলে প্লাস হবে, 23,000 ওই সাইডে গেলে মাইনাস হবে। আমরা একবারে যদি করে ফেলি 1,28,000 এর সাথে আলটিমেটলি 4,000 যোগ হবে, ঠিক আছে। তাহলে এই যে 4,000 যোগ হলে কত হবে? 1,28,000 টাকা। তাহলে 1,32,000 টাকা হবে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটাও দেখলাম বেশ বড় এবং লেন্দি, ঠিক আছে। সো এই টাইপের কোশ্চেনই কিন্তু আমরা বিউপিতে আসতে দেখবো। তো অবশ্যই কিন্তু তোমাদের এই বইটা, এই যে প্রশ্ন ব্যাংক বিউপি মডেল টেস্টের যে কোশ্চেন ব্যাংক, এইটা সংগ্রহ করতে হবে, এবং সাথে সাথে তোমাদের যে হিসাব বিচিত্রা, ব্যবসায় বিচিত্রা যে বইগুলো আছে এগুলো সংগ্রহে রাখতে হবে এবং পড়তে হবে। শুধু রাখলে হবে না, পড়তে হবে। বোনাস শেয়ার হিসাবে লভ্যাংশ প্রদান করা হলে কি হয় ভাইয়া? বোনাস শেয়ার তুমি যখন লভ্যাংশ আকারে প্রদান করো তখন তোমার মালিকানা সত্ত্ব কমে যায়, কারণ মালিকরা তোমার কাছে দাবি করবে না। এখন তোমার মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, ভালো কথা, কিন্তু মালিকানা সত্ত্ব কমে যাওয়ার সাথে সাথে একইভাবে তুমি যখন বোনাস শেয়ার ইস্যু করতেছো তখন ওই যে শেয়ার থেকে আবার পরবর্তীতে লভ্যাংশ উৎপন্ন হবে বা তৈরি হবে, তোমার আবার ওই লভ্যাংশ ওরা দাবি করবে। তার মানে একদিকে তোমার ওই হ্রাস পায় আর একদিকে তোমার ওই বৃদ্ধি পায়। আলটিমেটলি যেটা হয়, তোমার মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তনই ঘটে না। তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্বের কোনো পরিবর্তন হবে না, সি নাম্বারই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।
আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টিং পার্ট শেষ করলাম, এখন চলো আমরা ফিনান্স এবং মার্কেটিং পার্টটা করবো এবং এটা র্যাপিডলি করার চেষ্টা করবো একটু দ্রুত, যেহেতু আমরা অ্যাকাউন্টিং এ বেশ টাইম নিয়ে ফেলছি। চলো, নিম্নের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? তোমরা একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? আমরা জানি অনেক কঠিন ছিল অ্যাকাউন্টিং পার্টটা, বাট তোমরা যারা হলো কারা কোথা থেকে দেখতেছো ক্লাসটা করতেছো সেটা একটু জানাও, এবং আমরা ফিনান্স এবং মার্কেটিং আই থিঙ্ক খুব হোপফুলি সহজভাবে আমরা করতে পারবো এবং সহজেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো হার্ড, হ্যাঁ মারুফ বলতেছে সো হার্ড, ঠিক আছে? আচ্ছা, তো সো হার্ড এখন আই থিঙ্ক সো ইজি হবে, ফিনান্স এবং মার্কেটিং পার্টটা সো ইজি। সো এবার কিন্তু আমি পুরাটাই তোমাদের উপরে ডিপেন্ডেবল, হ্যাঁ তোমরা পুরাটা জাস্ট অ্যান্সার করবো, আমি জাস্ট টিক দিয়ে দিব হ্যাঁ এটা হয়েছে, এর হয়েছে। তো কে আগে অ্যান্সার করতে পারো আমাদের ফিনান্সের প্রথম কোশ্চেনটা, নিম্নের কোনটা অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? কে দেখি কে আগে অ্যান্সার করতে পারে, আমি কমেন্টের দিকে তাকাইছি, কে আগে অ্যান্সার করতে পারে? বিউপির এক্সাম ইংলিশে হবে কিনা এখনো শিওর কিছু জানায়নি বিউপি অথরিটি, জানানোর সাথে সাথে জয়কলি তোমাদেরকে জানাবে। অভ্যন্তরীণ অর্থায়নের উৎস আমরা জানি সংরক্ষিত মুনাফা, কারণ বন্ধক, ব্যাংক ঋণ, ব্যবসায় ঋণ প্রত্যেকটা আসলে আলাদা আলাদা প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করে নিয়ে আসতে হয়, তার মানে উত্তর ডি নাম্বার। আমরা পরের কোশ্চেনে যদি যাই, ডিসকাউন্টিং প্রক্রিয়ার অর্থ কি? আছে ডিসকাউন্ট, তুমি যখন কোনো দোকানে গিয়ে ডিসকাউন্ট পাও তার মানে কি? তুমি কম পাও না, টাকার মূল্য কি কমে, তার মানে ডিসকাউন্টিং করলে আসলে টাকা কি হয় কমে, টাকার পরিমাণটা আসলে কমে। এখন এই যে টাকার পরিমাণ কমবে, তোমার কাছে 100 টাকা আছে 100 টাকা 90 টাকা হয়ে যাবে, তাই না? ডিসকাউন্টিং মানে টাকা কমে যাওয়া। তাহলে এই যে 100 টাকা 90 টাকা কিভাবে হয়ে যায় বলো তো? তুমি যদি ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালুতে আসো তাহলেই তোমার টাকাটা কি হয়ে যায়, তাহলে তুমি ফিউচার ভ্যালু থেকে যখন প্রেজেন্ট ভ্যালুতে আসো তখন তোমার টাকার পরিমাণটা কমে যায়, তো এটাকে আমরা বলতেছি ডিসকাউন্টিং, ঠিক আছে? ওকে, সো আই থিঙ্ক এটাও তোমরা পারবা সবাই। 3 নম্বরটা, স্কয়ার কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড বর্তমানে বাজারে 1200 টাকা অর্থাৎ 1200 টাকায় বিক্রি হচ্ছে। যদি বন্ডের অভিহিত মূল্য 100 টাকা হয় এবং কুপন সুদের হার 12% হয়, তাহলে উক্ত বন্ডের বর্তমান আয়ের হার কত? ঠিক আছে, এটা আসলে কঠিন কোনো অঙ্ক না। দেখো যে 12% পাচ্ছ অভিহিত মূল্যের উপরে, তাই না? তুমি জানো যে মূল্যে আমরা কিনি 1000 টাকা দিয়ে আমরা কিনি, এটার উপরে আমার 12% করতে হবে। জাস্ট 12% করলে তুমি যেটা পাচ্ছ, 12% করলে তুমি আসলে 120 টাকা পাচ্ছ। এখন কথা হলো তোমার জানতে চাইছে আয়ের হার, বর্তমান আয়ের হার। এই যে বর্তমান আয়ের হার মানে বর্তমানে আসলে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে এইটার সাথে আসলে কম্পেয়ার করে দেখতে হবে। তাহলে বর্তমানে এটা বিক্রি হচ্ছে 1200 টাকায়, অর্থাৎ এই যে 1200 টাকা, এখন তুমি পার্সেন্টেজ করবা। পার্সেন্টেজ যদি করো তাহলে দেখো এখানে এই 3টা কাটা, এই 3টা কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, তার মানে এখানে আসলে 10% হবে উত্তর। এটাও খুব ইজিলি উত্তর করা যায়, এটা বেশি কঠিন ম্যাথ না। আমরা পরেরটা যদি দেখি 4 নাম্বারটা, কোনটার সাথে মূলধন বাজেটিং সম্পর্কযুক্ত? মূলধন বাজেটিং ব্যাপারটা আসলে কি? মূলধন বাজেটিং মানে হলো তুমি মূলধন সংগ্রহ করার পরে বিভিন্ন মানুষজনের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে টাকা সংগ্রহ করার মাধ্যমে কিংবা লোন বা ঋণ নিয়ে বন্ড বিক্রি করে তুমি যে টাকাটা সংগ্রহ করলে, টাকা সংগ্রহ করে তুমি দীর্ঘমেয়াদে কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করলে যেটা পরবর্তীতে তোমাকে আয় সৃষ্টি করে দিতে পারে। এখন এই যে মূলধন বাজেটিং তাহলে কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই এটা দীর্ঘমেয়াদী সম্পদের সাথে সম্পর্কিত, ঠিক আছে? মূলধন বাজেটিং অবশ্যই দীর্ঘমেয়াদী সম্পদের সাথে সম্পর্কিত। হ্যাঁ, বাজেটিং বলতে কিন্তু আমরা অলরেডি জানি যে আসলে অ্যালোকেট করব, যে কোন জায়গায় আসলে কত টাকা আমরা অ্যালোকেট করব। তো অবশ্যই মূলধন বাজেটিং যখন বলবো, শুধু বাজেটিং যদি হয় তাহলে সেটা স্বল্প মেয়াদী হবে, কিন্তু মূলধন বাজেটিং এর কথা যখন আসবে তখন অবশ্যই কিন্তু আমরা দীর্ঘমেয়াদীতে যাব। নিচের কোনটি বন্ড হোল্ডারদের ঝুঁকির প্রধান উৎস? আচ্ছা খেয়াল করো, বন্ড হোল্ডার মানে যারা বন্ড কিনতেছে, তাই না? তাহলে যারা কিনতেছে তারা কি দিয়ে কিনতেছে? টাকা দিয়ে কিনতেছে। তাহলে তাদের যে ঝুঁকি সৃষ্টি হবে সেটা অবশ্যই কি আর্থিক ঝুঁকি। অবশ্যই সেটা ব্যবসায়িক ঝুঁকি হবে না, কারণ ব্যবসায়িক ঝুঁকি বলতে আমরা ব্যবসায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে বুঝি, তার মানে ব্যবসায়িক ঝুঁকি হবে না। অবৈচিত্র্যপূর্ণ ঝুঁকি বা বৈচিত্র্যপূর্ণ ঝুঁকি বলতে আমরা পোর্টফোলিও ঝুঁকিকে বুঝি। তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে না, তার মানে আমাদের BCD 3টা হবে না, আমাদের উত্তর হবে 1 নাম্বারটা। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, কোন ব্যাংক জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে? কোন ব্যাংক জামানত ছাড়া? জামানত মানে কোনো কিছু রেখে তারপরে ঋণ দেয়, তাহলে জামানত ছাড়া ঋণ দেয় কোনটা? অবশ্যই এটা মনে রাখবা, গ্রামীণ ব্যাংক কোনো প্রকার জামানত ছাড়াই ঋণ দেয়। হ্যাঁ, স্বল্প মেয়াদে জামানত ছাড়াই ঋণ দেয়। ওকে, এরপরেরটা যদি আমরা দেখি, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? খেয়াল করো, এই যে রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান, এটা হলো ভুটানের কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, ব্যাংক অফ ইংল্যান্ড এটা হলো যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? ফেডারেল রিজার্ভ সিস্টেম এটা হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, এগুলো মনে রাখবা। হ্যাঁ, কিন্তু এই যে ন্যাশনাল ব্যাংক অফ কানাডা, ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক অফ কানাডা এটা হলো কানাডার সেন্ট্রাল ব্যাংক না, ঠিক আছে? এটা হলো কানাডা সেন্ট্রাল ব্যাংক না, কানাডা সেন্ট্রাল ব্যাংকের নাম আলাদা, ঠিক আছে? আমরা পরেরটাতে যদি যাই, নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না?
আচ্ছা, চেক বই দিয়ে মানুষ কি করে? চেক বই দিয়ে মানুষ টাকা উত্তোলন করে। তাহলে খুব ইজিলি আসলে মনে রাখা যায় যে হিসাবে আসলে টাকা উত্তোলনের কোনো প্রশ্নই নেই, সেই হিসাবে আসলে চেক বই লাগে না। তাহলে কোন হিসাবে টাকা উত্তোলন করার প্রয়োজন হয় না? দেখো তো, সঞ্চয় হিসেবে তোমার টাকা উত্তোলন করা লাগে, তোমার বিশেষ চলতি কিংবা চলতি হিসাবে তো ডেইলি টাকা উত্তোলন করা লাগে। তাহলে এই যে তিনটা ACD, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমার টাকা উত্তোলনের প্রশ্ন আসতেছে, যেহেতু চেক বই ইস্যু করারও প্রশ্ন আসতেছে। কিন্তু তুমি স্থায়ী হিসাব যেটা DPS করো, এটা থেকে কিন্তু তুমি এককালীন টাকা দাও কিংবা তুমি ইনস্টলমেন্ট টাকারও টাকা দিতে পারো, এবং সবার শেষে গিয়ে একসাথে আসলে টোটাল কম্বাইন টাকাটা আসলে উঠাইতে হয়। তো এই জন্য স্থায়ী হিসাবের ক্ষেত্রে কোনো প্রকার চেক বই ইস্যু করার প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি আমরা পরেরটা দেখি, নিচের কোনটি চেকের সাথে জড়িত পক্ষ নাই? আচ্ছা, একটা চেকের সাথে জড়িত পক্ষ হলো কি? দেখো, আদেশটা। হ্যাঁ, আদিষ্ট। আর আদিষ্ট মানে ব্যাংক, আদেশটা মানে আমার ধরো অ্যাকাউন্টে টাকা আছে, আমি হলো টাকাটা কি করব, কাউকে দিব, চেকের মাধ্যমে উঠাবো বা কাউকে দিব। তাহলে আমি নির্দেশ দিচ্ছি, এই যে নির্দেশ যে দিচ্ছে নির্দেশকর্তা, হ্যাঁ নির্দেশকর্তা, নির্দেশকর্তা, এই নির্দেশকর্তাকেই কিন্তু আমরা আদেশটা বলি। কি বলি? আদেশটা বলি। হ্যাঁ, এই যে নির্দেশকর্তাকে আমরা আদেশটা বলি। তাহলে আদেশটা তো অবশ্যই, নির্দেশকর্তা না থাকলে তো চেক ইস্যুই হবে না। হ্যাঁ, মানে চেকে স্বাক্ষরই হবে না। তাহলে নির্দেশকর্তা। আদিষ্ট হলো ব্যাংক। আদিষ্ট হলো কে? ব্যাংক। মানে যাকে তুমি আদেশ দিচ্ছ, টাকাটা কই আছে? ব্যাংকে আছে। তুমি আদেশ কাকে দিবা? এই ব্যাংক, তুমি টাকা দাও, তাহলে তুমি ব্যাংকে আদেশ দিবা। হ্যাঁ, তাহলে ব্যাংক। প্রাপক মানে হতে পারে না যে চেকের টাকাটা তুমি আরেকজনকে দিতে চাচ্ছ, তুমি একটা চেক দিয়ে আরেকজনের টাকা পে করতে চাচ্ছ, তোমার পাওনাদারের টাকা পে করতে চাচ্ছ চেকের মাধ্যমে। তাহলে ওই টাকাটা আসলে যে পাবে প্রকৃত অর্থে, তুমিও হতে পারো, নিজেও হতে পারো, যদি ওই টাকাটা তুমি চেক দিয়ে কালেক্ট করো আর কি। হ্যাঁ, তাহলে প্রাপক কিন্তু একটা পক্ষ। তাহলে এই তিনটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা পক্ষ। পাওনাদার, এই যে পাওনাদার, ও কিন্তু ডিরেক্টলি আসলে পক্ষ না। হ্যাঁ, ওকে যদি কখনো ও প্রাপক হতে পারে যদি আমি তাকে পাওনাদারকে টাকা বা চেকটা ইস্যু করে থাকি, পাওনাদারের নামে ইস্যু করে থাকি। হ্যাঁ, তাহলে পাওনাদার হবে আমার এখানে উত্তর, কারণে চেকের সাথে জড়িত কোনো পক্ষ নয়। আমরা চেকের ক্ষেত্রে জড়িত পক্ষ দেখলাম তিনটা, আদেশটা, আদিষ্ট এবং প্রাপক। চলো আমরা 10 নম্বরে দেখি, নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা নয়? আচ্ছা, ইন্টারনেট ব্যাংকিং তো এখন ভীষণ আমাদের সুবিধা দেয়, তাই না? কিন্তু ইন্টারনেট ব্যাংকিং এর কিন্তু কিছু অসুবিধাও আছে। হ্যাঁ, জয়গলের বইতে তোমরা দেখবা কিছু একটা টেবিল মানে ছক করে তোমার সুবিধাগুলো দেওয়া আছে এবং অসুবিধাগুলো দেওয়া আছে। অসুবিধাগুলো যদি তুমি বের করো, তাহলে তুমি দেখবা এই যে পাসওয়ার্ড সুরক্ষিত রাখা কিন্তু একটা সমস্যা, এবং আমরা কিছুদিন পরই কিন্তু দেখি বিভিন্ন ব্যাংকের হতে পারে বা বিভিন্ন ব্যক্তির আসলে টাকা হ্যাকিং হয়েছে। হ্যাঁ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এর ভীষণ শিকার আসলে। হ্যাঁ, তোমার যদি ব্যাংকে অনেক টাকা থাকে, তাহলে তুমি কিন্তু সব সময় একটা ঝুঁকির মধ্যে থাকো যে কোনো সময় তোমার কি হতে পারে, তোমার পাসওয়ার্ড লিক হয়ে গিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তাহলে পাসওয়ার্ড সুরক্ষিত রাখাটা কিন্তু একটা চ্যালেঞ্জ বা একটা সমস্যা তৈরি করতে পারে। ঠিক আছে, বাকিগুলো দেখো তো সুবিধা। তোমার ইন্টারনেট ব্যাংকিং করতেছো মানে তোমার কার্য সম্পাদন সহজ হচ্ছে, তোমার সময় বাঁচতেছে, তোমার এটা অবশ্যই সুবিধাজনক। যে কোনো জায়গা থেকে এটিএম বুথ থেকে তুমি এটা করতে পারো, টাকা উত্তোলন কিংবা জমা দিতে পারো CSR মেশিনের মাধ্যমে, ইত্যাদি। তোমার কাজ করা সহজ হয়, ইত্যাদি। সময় তো বাঁচেই। কিন্তু এই যে পাসওয়ার্ড সুরক্ষা, এটা কিন্তু ইন্টারনেট আমাদেরকে দেয় না। কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর উপরে বীমা করতে পারে? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক বলো তো? আমরা যখন বিয়ে করি তখন যদিদং হৃদয়ং মম, তাই না? এরকম একটা লাইন বলি। ব্যাপার হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে তার অর্ধাঙ্গ বলে না, অর্ধাঙ্গিনী আমরা বলি। স্ত্রীকে আমরা অনেক সময় অর্ধাঙ্গিনী বলি। এই যে অর্ধ অঙ্গ মানে স্ত্রী হলো স্বামীর কি অর্ধেক, আমরা এইভাবে অনেক সময় ডিফাইন করি। তার মানে স্বামীর জীবনের উপরে যদি কারোর অধিকার থেকে থাকে, তাহলে এটা স্ত্রীর হতে পারে, বা স্ত্রীর জীবনের উপরে যদি কারোর অধিকার থেকে থাকে, একমাত্র সেটা স্বামীর হতে পারে। ঠিক আছে, তো এই সেন্স থেকে আসলে বীমাযোগ্য স্বার্থের নীতি, হ্যাঁ, এটাই হবে এখানে উত্তর, অন্যগুলো হবে না। কেন? বীমাযোগ্য স্বার্থ বলতে আসলে বোঝাচ্ছি যে স্বার্থ পাওয়ার ব্যাপারটা বোঝাচ্ছি না। স্বার্থ বলতে আসলে বোঝাচ্ছি যে আমি যার উপর বীমা করব সেই জিনিসের উপরে আমার ব্যক্তিগত অধিকার আছে কিনা। হ্যাঁ, তাহলে অবশ্যই এই যে যদি আমি স্বামীর কথা চিন্তা করি, এই যে স্বামী, তাহলে এই স্বামীর জীবনের উপরে স্বামীকে আমি বীমা করব, স্বামীকে রেখে আমি বীমা করতেছি, মানে আমার বীমার প্রোডাক্ট হলো স্বামী। হ্যাঁ, তাহলে স্বামীর আসলে এই যে জীবনের উপরে একমাত্র অধিকার বা একমাত্র দাবি কার থাকতে পারে বলো তো? অবশ্যই কিন্তু স্ত্রীর থাকতে পারে। হ্যাঁ, স্ত্রীর থাকতে পারে। হ্যাঁ, এটা যদি স্বামী হয় তাহলে স্ত্রীর একমাত্র অধিকার থাকতে পারে। হ্যাঁ, তাহলে এই জন্য বীমাযোগ্য স্বার্থের নীতির উপরে বেস করে আসলে
তোমার বীমা আইনের বলা আছে যে স্বামী তার স্ত্রীর উপরে জীবনের উপরে অথবা স্ত্রী তার স্বামীর জীবনের উপর বীমা করতে পারে। নিচের কোনটা জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? আচ্ছা, জীবন বীমা আমাদের কি দেয় না বলে তো? জীবন বীমা আমাদের ক্ষতিপূরণ আসলে কি দিতে পারে? আমরা জীবনের কি ক্ষতিপূরণ আসলে হয়? এই যে মেট্রো রেলের কিছুদিন আগে এই পাইলিং না কি জানি খসে পড়ে একজন মারা গেল, হ্যাঁ, সরকার যদিও তাকে কিছু টাকা দিছে, কিন্তু আসলে কি জীবনের ক্ষতিপূরণ করতে পারছে? ওর পরিবারের কোনো ক্ষতিপূরণ আসলে করতে পারছে? তাহলে জীবনের আসলে কোনো ক্ষতিপূরণ হয় না, ঠিক আছে। সমর্পণ মূল্য মানে হলো টাকা, মানে বীমার টাইম শেষ হওয়ার পরে যে টাকাটা ফেরত দিতে হয়, বীমাযোগ্য স্বার্থর কথা তো একটু আগে বললাম, চূড়ান্ত সৎবিশ্বাস থাকতে হবে, হ্যাঁ, দুই পক্ষের মধ্যেই আসলে সৎবিশ্বাস থাকতে হবে, বীমা আসলে সৎবিশ্বাসের উপরে দাঁড়ায় আছে। তাহলে বাকি তিনটা কিন্তু আমাদের উত্তর হবে না, আমাদের উত্তর হবে এ নাম্বারটা, জীবন বীমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয়। আমরা এবার ম্যানেজমেন্টটা একটু র্যাপিডলি যদি দেখি, ম্যানেজমেন্টে কোন টাইপের কোশ্চেন তোমাদেরকে সাজেশন দিচ্ছি বিউপির জন্য। সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণা বহন করে? আচ্ছা, এটা মার্কেটিং। সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণা বহন করে? এই যে সামাজিক বাজারজাতকরণ মতবাদ, এটা অবশ্যই কোনটা বহন করে বলো তো? কোন ধারণা বহন করে? সামাজিক বাজারজাতকরণ করতে হবে, এই যে মতবাদ কোন ধারণা বহন করে? ক্রেতামুখী বাজারজাতকরণ, ঠিক আছে, এটার উত্তর হবে ক্রেতামুখী। হ্যাঁ, কারণ সামাজিক যেহেতু বলতেছে, তার মানে অবশ্যই আমার ক্রেতামুখী কাজ কারবার করতে হবে, ক্রেতাদেরকে বেশি বেশি করে স্যাটিসফাইড করতে হবে। 2 নম্বরে যদি দেখি, নিচের কোনটি বিপণনের কাজ নয়? আচ্ছা, আমি সরি টু সে আমার ফোনটায় চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গেছে, তোমাদের কমেন্ট আসলে পড়তে পারতেছি না, ঠিক আছে। সো আমরা কন্টিনিউ করি। নিচের কোনটা বিপণনের কাজ নয়? বিপণনের কাজ নয় হলো এই যে 4টার মধ্যে বিপণন কোন কাজটা করে না? বিপণন বিক্রয় করে, বিপণন হলো কর্মী সন্তুষ্টি করে, হ্যাঁ, বিপণন হলো পণ্য ব্যবস্থাপনা করে, অর্থায়ন কি করে? বিপণন অর্থায়ন কিন্তু করে না। তার মানে এখানে উত্তর হবে কোনটা? বি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে উত্তর দিচ্ছি আমরা অর্থায়ন, ঠিক আছে, ওকে। এরপরে বাজারজাতকরণ মতবাদ নয় কোনটা? বাজারজাতকরণ মতবাদ নয় কোনটা? দেখো তো, আমাদের একদম প্রথমে যে মতবাদটা আসছিল, এটা কি? এটা হলো উৎপাদন মতবাদ, ঠিক আছে। উৎপাদন মতবাদের পরে আসছিল পণ্য মতবাদ, এবং তারপরে আসছে বিক্রয় মতবাদ। আমরা জানি বিক্রয় মতবাদ আসছে 1930 সালে, এটা খুব পরীক্ষায় আসে 1930 সালে। 1930 সালে যে বিক্রয় মতবাদ আসছে, এরপরে বাজারজাতকরণ মতবাদ আসছে, পরবর্তীতে সামাজিক বাজারজাতকরণ মতবাদ আসছে, ঠিক আছে। ব্যষ্টিক বাজারজাতকরণ যে মতবাদ, যেটাকে আমরা বলি এখন, সেইটা এখন চলতেছে। তাহলে এই যে তিনটা কিন্তু আমাদের উৎপাদন, মানে আমাদের বাজারজাতকরণ মতবাদ। আমাদের বাজারজাতকরণ মতবাদ না কোনটা? আমাদের বাজারজাতকরণ মতবাদ না হলো এ নাম্বারটা, ঠিক আছে। তাহলে যেহেতু কোনটি নয় জানতে চাইছে, আমাদের উত্তর হবে কোনটা? উত্তর হবে এ নাম্বারটা, ঠিক আছে। মতবাদ নয় জানতে চাইছে, তাহলে ক্রয় মতবাদ বলে কোনো আসলে বাজারজাতকরণের মতবাদ নাই। আমরা যদি এর পরেরটা দেখি, ক্রেতাদের ক্রয় ক্ষমতাকে পণ্য ডিজাইনের সময় কেন বিবেচনা করতে হয়? ক্রেতাদের ক্রয় ক্ষমতা, হ্যাঁ, এই যে ক্রয় ক্ষমতাকে পণ্য ডিজাইনের সময় কেন বিবেচনা করতে হয়? আমরা যদি অপশনগুলো পড়ি, পণ্যের মান উন্নয়নের জন্য আমরা চিন্তা করব ক্রয় ক্ষমতা, ক্রেতা সন্তুষ্টি নিরূপণের জন্য চিন্তা করব, পণ্য মূল্য নির্ধারণের জন্য চিন্তা করব, না উৎপাদন প্রক্রিয়া নির্বাচনের জন্য করব? অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণের জন্য করব, তাই না? আমরা যখন পণ্য মূল্য নির্ধারণ করব, তখন অবশ্যই চিন্তা করব আমি মূল্য এত নির্ধারণ করা উচিত, বা তোমাদের ধরো জয়কলির বইতে যে মূল্যটা লেখা থাকে, এই মূল্যটা জয়কলি যখন নির্ধারণ করছে, অবশ্যই কিন্তু চিন্তা করছে যে আমার স্টুডেন্ট আমার গ্রাহকরা, এরা কারা, হ্যাঁ, এরা কত টাকা দিয়ে আসলে কিনতে পারে, হ্যাঁ, বা কত টাকা দিয়ে এরা সর্বোচ্চ এফোর্ড করতে পারে, এদের এবিলিটি কত, হ্যাঁ, এইগুলা কিন্তু জয়কলি চিন্তা করে তারপরে মূল্যটা নির্ধারণ করছে। ওকে, 5 নম্বরে যদি দেখি, শহরে শ্রমিক কর্মীর সহজ প্রাপ্যতার কারণ কি? শহরে আমরা দেখি প্রচুর পরিমাণে শ্রমিক কর্মী আছে, এর কারণ কি? কারণ হলো অধিক কর্মসংস্থানের সুযোগ, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে হলো তোমার কর্মসংস্থানের তৈরি হয়েছে, অনেক কলকারখানা, শিল্প কলকারখানা তৈরি হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যার কারণে অধিক কর্মসংস্থানের সুযোগ আছে। এবং যেখানে মধু থাকে সেখানে কি থাকে? মৌমাছি থাকে, বা যেখানে ফুলে কি থাকে? ওই যে ভালো কি বলে, মধুই তো বলে না? তো এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। হ্যাঁ, অধিক কর্মসংস্থানের সুযোগ আছে বলেই কিন্তু শহরে অনেক কর্মী পাওয়া যায়। আবাসিক সুবিধা, ঢাকার কথাই চিন্তা করো না, কি ঢাকায় কি অনেক আবাসিক সুবিধা যার জন্য মানুষ অনেক বেশি? না, কিন্তু পরিবেশগত সুবিধা মোটেও না। মজুরির পরিমাণ বৃদ্ধি অনেক ক্ষেত্রে তো নাই, কিছু ক্ষেত্রে হতে পারে, বাট অনেক ক্ষেত্রে আসলে না, মজুরি অনেক কম পায়, ঠিক আছে। সো উত্তর হলো সি নাম্বারটা। আমরা যদি পরেরটা দেখি, খেয়াল করো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, এখানে টাইপিং ভুল হয়েছে আর কি, মানে ইংলিশ ছিল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো F.W. টেইলর, হ্যাঁ, এটা তোমরা জানো, এবং ভীষণ সহজ একটা লাইন, একদম হুবহু একটা লাইন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো F.W. টেইলর, আর আধুনিক ব্যবস্থাপনার যে জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক হলো হেনরি ফিউল, ঠিক আছে।
ওকে, সো আমরা এটার পরে আমরা লাস্টের দিকেই 7 নাম্বার যদি দেখি, প্রশাসনিক তত্ত্বের জনককে। প্রশাসনিক তত্ত্ব, এই যে প্রশাসনিক তত্ত্বটা, অর্থাৎ প্রথমে অ্যাডমিন থাকবে, হ্যাঁ প্রথমে অ্যাডমিন থাকবে, তারপর ম্যানেজমেন্ট থাকবে, তারপরে লেয়ারে কর্মচারীরা থাকবে, সুপারভাইজার সহ যারা কাজ করে তারা থাকবে। এই ধারণাটা কে দিছে? এই যে প্রশাসনিক তত্ত্ব, এটাকে আমরা বলি প্রশাসন। এই যে প্রশাসনিক তত্ত্বের জনক আসলে কে? প্রশাসনিক তত্ত্বের জনক হলো এলটন মেও। একদম মনে রাখবা, এলটন মেও, একদম টানা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ওকে, পরেরটাই, কোনটা ব্যবস্থাপনার কার্য? ব্যবস্থাপনা কোন কাজটা করে? ব্যবস্থাপনা কি উপযোগ সৃষ্টি করে? উপযোগ সৃষ্টি করে না। ব্যবস্থাপনা, উপযোগ মানে আমরা জানি অভাব মোচনের ক্ষমতা, তো উপযোগ সৃষ্টি করে না। ব্যবস্থাপনা কি ঝুঁকি গ্রহণ করে? ব্যবস্থাপনা কিছু ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করে। ব্যবস্থাপনা কি মুনাফা অর্জন করে? ব্যবস্থাপনার কাজ কি মুনাফা অর্জন করা? না। তাহলে কোনটা করা? সংগঠন করা। ব্যবস্থাপনার কাজই হলো সংগঠন করা, ঠিক আছে? কিভাবে সংগঠনটা চলবে তার পরিকল্পনা করা, তার কর্মী সংস্থান করা, যাবতীয় সংগঠন করাটাই হলো ব্যবস্থাপনার কার্য। আমরা 9 নাম্বারটা যদি দেখি, একজন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারিত হয় কিভাবে? ব্যবস্থাপকের কাজের পরিধি, আচ্ছা এটা হইলো পলিসি দ্বারা হলো কাজের পরিধি নির্ধারিত হয়। হ্যাঁ, পলিসিতে বলা থাকে যে পলিসি মানে কর্মপন্থা। পলিসি মানে কি? পলিসি মানে কর্মপন্থা। কর্মপন্থায় বলা থাকে কাজটা কিভাবে করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, কোন কোন মেশিন ব্যবহার করে করতে হবে, এই যাবতীয় কথাবার্তা বলা থাকে, ঠিক আছে? তোমাকে কার কাছে রিপোর্টিং করতে হবে, কার কাছে জবাবদিহিতা করতে হবে, এই ব্যাপারগুলো থাকে তাহলে পলিসি দ্বারা। 10 নম্বরে হলো ব্যবসায়ের কোনটি নৈতিকতা ও মূল্যবোধ নয়? নৈতিকতা ও মূল্যবোধ নয় কোনটা? দেখো তো, এই যে ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা, হ্যাঁ ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা, হ্যাঁ এখানে একটু বেশি লেখা হয়ে গেছে, এই যে অভিজ্ঞতা, হ্যাঁ ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা, হ্যাঁ ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা, এটুকু বাদ, ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা, এইটাই হবে উত্তর। ব্যবসায়ের নীতি ও মূল্যবোধ, নৈতিকতা ও মূল্যবোধ নয় কোনটা? নৈতিকতা ও মূল্যবোধ নয় হলো ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা। তোমরা যদি বাকি অপশনগুলো দেখো, দেখো তো, সরকারকে কর পরিশোধ করা, এটা নৈতিকতার মধ্যে পড়ে না, এটা মূল্যবোধের মধ্যে পড়ে না। পণ্য মূল্য স্থিতিশীল রাখা, এটা কি নৈতিকতার মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। পরিবেশকে দূষণ থেকে মুক্ত রাখা, এটাও অবশ্যই কিন্তু আমাদের মূল্যবোধের মধ্যে পড়ে। হ্যাঁ, যে আমরা হলো যারা আমরা ভালো মানুষ, তাই না, তা আমরা কিন্তু চাই পরিবেশ দূষণ করব না, সরকারকে ঠিকমতো কর দিব, পণ্যের মূল্য স্থিতিশীল রাখবো। তাহলে নীতি বা নৈতিকতা বা মূল্যবোধের বাইরে কোনটা? সেটা হলো এই যে ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা, ঠিক আছে? এই যে ক্রয় বিক্রয় অভিজ্ঞতা। আমরা লাস্টের আগেরটা অর্থাৎ 11 নম্বর কোশ্চেন যদি দেখি, ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যবসায় অবশ্যই সামাজিক প্রতিষ্ঠান। ব্যবসা কি প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে? ব্যবসা একটা কিসে পরিচালিত হয়? এটা সমাজের মধ্যে পরিচালিত হয়। তাহলে সবার আগে আসলে সমাজ, হ্যাঁ ব্যবসা কাদের নিয়ে পরিচালিত হয়? মানুষ নিয়ে পরিচালিত হয়। আমরা গতকালকের ক্লাসে বলছি মানুষ যেখানে রিলেভেন্ট সেইটাকে আমরা বলি সমাজ, ঠিক আছে? সো এটাও কিন্তু খুবই স্পষ্ট একটা উত্তর। এবং লাস্ট কোশ্চেন ফর টুডেস, আর সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে ব্যবস্থাপনা কাদের প্রতি দায়িত্ব পালন করে? বলো, কাদের প্রতি দায়িত্ব পালন করে? হ্যাঁ, সুশৃঙ্খল ও পরিবেশ, যে কর্মপরিবেশ নিশ্চিত করতেছে। তাহলে যেখানে আসলে কাজ করে আর কি, যারা কাজ করে তাদের জন্যই তো যে সুশৃঙ্খল কর্মপরিবেশ তৈরি করার প্রয়োজন। তার মানে উত্তর কিন্তু শ্রমিক কর্মী, ঠিক আছে? তাহলে শ্রমিক কর্মীরা যেহেতু ওই পরিবেশের মধ্যে কাজ করে, এই জন্য শ্রমিক কর্মীদের জন্য সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি এখানে 12টা কোশ্চেন শেষ করে ফেললাম। সো এটা ছিল আজকের ক্লাসে পড়াশোনা। তোমরা আর অল্প কয়েকদিনই মাত্র আছে বিউপি ভর্তি পরীক্ষার, এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী তোমরা আরো যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফর্ম তুলছো, জগন্নাথ, জাহাঙ্গীরনগর বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলছো, সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা কমন যেটা মার্কস পাওয়ার একটা জায়গা, সেটা কিন্তু আমাদের এই যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এই জায়গাগুলা। তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই জায়গাগুলোতে ভালো করার কোনো আসলে বিকল্প নাই, এবং ভালো করার জন্য তোমরা অবশ্যই প্রমাণ সহ তোমরা দেখছো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি পরিমাণ জয়কলির বই থেকে কমন আসে। তো এই বইটা অবশ্যই সাথে রেখে এবং নিয়মিত পড়তে হবে, নিয়মিত স্যারদের ক্লাস করতে হবে, ঠিক আছে, এবং রেসপন্স করতে হবে। আজকে কিন্তু আমরা বেশ কিছু অ্যাকাউন্টিং এর কোশ্চেন, কঠিন কোশ্চেনের মধ্যে দিয়ে পার হয়ে আসছি, এবং তারপরে দেখলাম আমাদের মার্কেটিং এবং ফিনান্সে বেশ সহজ সহজ কিছু কোশ্চেন আছে। তাহলে আমাদের ভর্তি পরীক্ষাও কিন্তু এরকম হবে, কোথাও তুমি সহজ থাকবে, কোথাও তুমি কোশ্চেন ডিফিকাল্ট পাবা। তাহলে কঠিন সহজ যাই থাকুক না কেন, তোমার যদি নিয়মিত চর্চার মধ্যে তুমি না থাকো, নিয়মিত পড়াশোনার মধ্যে যদি তুমি না থাকো, তাহলে কিন্তু তুমি ছিটকে পড়ে যাবে আসলে, ঠিক আছে? এই যে প্রতিযোগিতার দৌড় শুরু হয়েছে, এই দৌড়ে টিকে থাকার জন্য তোমাকে অবশ্যই প্রতিদিন পড়াশোনা, প্রতিদিন এক্সারসাইজের আসলে বিকল্প নাই, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে মানে জীবন শেষ হয়ে যায়নি, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলতেই থাকবে, সময় কিন্তু একদিনের পর একদিন জড়ো হতেই থাকবে। হ্যাঁ, একদিনের আজকের রাত চলে গেলে কালকের রাতটাও একদিন কখনো না কখনো দেখবা শেষ হয়ে যাচ্ছে। তো সময় শেষ হয়ে যাচ্ছে, সময় তোমার জন্য অপেক্ষা করতেছে না। তোমারও আসলে কারোর জন্য অপেক্ষা না করে যদি জয়কলির বই না কিনে থাকো,
আজকেই কিনে আজকেই পড়া শুরু করে দাও, এবং যত তুমি পড়বা তত দেখবা ডিফিকাল্ট কোশ্চেন তোমার কাছে আসলে ডিফিকাল্ট লাগতেছে না। কিছু পড়া যদি ভুলে গিয়ে থাকো তাহলে আবার রিভিশন দাও, ঠিক আছে? সো এই পর্যন্ত থাকুক আজকের পড়াশোনা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।